আচ্ছা, রেকর্ডিং লেখা আসছে না? আমি তো স্ক্রিন শেয়ার দেই, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আসছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স থিওরিতে তো আমাদের হচ্ছে টোটাল 3টা সিটি থাকবে আর একটা মিড টার্ম থাকবে। মিড টার্মে মোস্ট প্রবাবলি আমাদের 2 পার্ট থেকেই কোশ্চেন মিক্সড থাকবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেইন যেটা থাকবে সেটা হচ্ছে সিটি 3টা আর একটা মিড টার্ম, আর এরপরে টার্ম ফাইনাল। আচ্ছা, আর এর মাঝে আমরা কিছু অ্যাসাইনমেন্ট করতে পারি আমাদের নিজেদের বোঝার জন্য। ইভেন আমাদের কিছু অবজারভেশন মার্কসও আছে, তো ওইটার জন্য আমাদের লাগতে পারে। তো যখন যেরকম দরকার। আচ্ছা, সেটা দেখে আমরা পরে আসলে চিন্তা করব। তো এই হচ্ছে আমাদের কোর্স শিডিউল। এখানে উইক 1 এ যেই লেকচার গুলো দেখানো হয়েছে, অলরেডি আমাদের উইক 1 এ কিছু হয়নি। তো আমরা কিন্তু অলরেডি পিছায়ে আছি একটু। আমাদের সিলেবাস শেষ করতে একটু প্রেশার পড়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি 7 সপ্তাহ পর্যন্ত এই কয়টা টপিকস বলা আছে। আমরা এই টপিকস গুলা কভার করার চেষ্টা করব যতদূর পারি, দেখা যাক। বাকিটা তো আল্লাহর ভরসা। আর এরপর বাকি 7 উইকস আছে, স্যার কভার করবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু বলি, কালকে আমি একটা বই আপলোড দিয়েছিলাম ক্লাসরুমে, আপনাদেরকে বলেছিলাম, ওখানেই বলেছি যে ডাউনলোড করে রাখতে। তো আমরা বেসিক্যালি টেক্সট বুক হিসেবে আমার পার্ট থেকে আমি ওই বইটাই ফলো করব। এই যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এন্ড ইটস অ্যাপ্লিকেশন, কে রোজেন এর বই। এই বইটা হচ্ছে আমরা ফলো করব আমার পার্টের জন্য। পিডিএফ থেকে ফলো করতে পারলে বেস্ট। আর এই বই হার্ড কপিও পাওয়া যায়। আপনারা আপনাদের তো মনে হয় লাইব্রেরিতে কি কোনো অ্যাক্সেস হয়েছে এখনো পর্যন্ত এমএসটি? আপনি কি এমএসটি গিয়েছেন ভর্তি হওয়ার পর আর কোনো কাজে, বা ক্লাস শুরু হওয়ার পর? জাননি তো। আমি গিয়েছি, আপনি যাওয়া মানে হয় নাই। মানে এমনিতে তো আসলে যাওয়া হয়নি, তাই না? আপনাদের লাইব্রেরিতে লাইব্রেরি থেকে আপনাদের বই ইস্যু করা হয় নরমালি, অন্যান্য বার যখন আর কি নরমাল টাইমে বই ইস্যু করা হয় সবার জন্য। তো ওই সময় হচ্ছে পুরা এই টার্মে যা যা বই থাকে সব বই দিয়ে দেওয়া হয়, কম বেশি আর কি, যেটা 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 অ্যাভেলেবল দেয়া পসিবল সেগুলো। সেক্ষেত্রে আপনার ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বইও পেয়ে যেতেন। কিন্তু এখন যেহেতু হচ্ছে এই লকডাউন প্যান্ডেমিক প্রবলেম, তো এইসব কারণে হচ্ছে আপনাদের এখন সবকিছু সফট কপি দিয়ে কিছুটা চলতে হবে। তো আমি এই জন্য সফট কপিটা কালকে দিয়েছি, যে আমরা সফট কপি দেখে আপাতত পড়বো। আর যদি কেউ মনে করেন যে বই জোগাড় করে ফেলবেন, জোগাড় করে ফেলতে পারেন। আর এই তো। আচ্ছা, এই তো, আর কিছু না। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ক্লাসরুম তো আছে। আর এমনিতে হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার তো মনে হয় আপনাদের কাছে নেই। আচ্ছা, আমি চ্যাট বক্সে আপনাদেরকে আমার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে দিলে ভালো। ওটা পরে দিয়ে দিব, অসুবিধা নেই। এন্টার দেওয়ার জন্য 2টা আলাদা মেসেজ আছে। ক্লাসরুমে আমাদের কন্টাক্ট নাম্বার, আমি হচ্ছে দুজনেরটাই কন্টাক্ট নাম্বার প্লাস ইমেল দিয়ে দিব। ফোন দেওয়ার থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করবো হচ্ছে ইমেল করা, কারণ হচ্ছে পড়ালেখা কথা ফোনে বুঝতে বা বোঝাতে সমস্যা, তো ফোনে হলে ইমেইলে হলে ইজিয়ার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কোর্স আউটলাইন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা, জি বলেন। আমাদের কি প্রিভিয়াস এক্সামের কোনো কোশ্চেন দেওয়া যাবে, জাস্ট ডেমো হিসেবে? আমরা তখন বুঝতে সুবিধা হবে যে এভাবে আসলে কোশ্চেন গুলো হয় বা সেট করা হয়, সেসব করতেও সুবিধা হবে আমাদের। দেওয়া যাবে, বাট এই মুহূর্তে তো দিতে পারছি না বাবা। ওটা তো আসলে ম্যানেজ করতে হবে, সমস্যা নেই, কারণ পরে দিলেও। ডিপার্টমেন্টে আছে ওটা এখন। এমআইএসটি কিন্তু এখন বন্ধ, মানে অফিস একদম গেটে তালা দেওয়া। তো হচ্ছে এই ঝামেলা গেলে, লকডাউন বন্ধ হলো, মানে লকডাউন ঠিক হলে পরে তারপরে যখন এমআইএসটি খুলবে তখন আমরা এটা ব্যবস্থা করতে পারবো। আর এমনিতে আমি দেখবো
যে যদি অন্য কারো কাছে থাকে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে সফট কপিটা দেওয়ার ব্যবস্থা করব। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আর মানে ওর্স্ট কেস এটা যে হচ্ছে এমআইএসসি খোলার পরে বা লকডাউন খোলার পরে আর কি। বই ডাউনলোডের ব্যাপারটা যদি বলেন। বই ডাউনলোডের ব্যাপারে কি বলছেন বুঝিনি আমি। জি, আমি বইটা ডাউনলোড করতে পারিনি আর কি। আপনি কি লিংক দিছেন কোনো? না, ম্যাম বইটা ক্লাসরুমে আমি পিডিএফ দিয়েছি তো। ম্যাম বইটা আসলে ডাউনলোড করা যাচ্ছে না PDF কেন তাই? ম্যাম। আচ্ছা, আমার একটা ড্রাইভ আছে, আমি ড্রাইভে অ্যাকচুয়ালি ওটা আপলোড দেওয়া ছিল, আমি ড্রাইভ থেকে দিয়েছি, দেখছি তো দাঁড়ান। 101 এখানে এটা ডাউনলোড করা যাচ্ছে না পিডিএফ, তাহলে আমি এটা এখন কি করব? ক্লাসরুমে দিয়ে দিব? এই সরি, ক্লাসরুমে দিয়ে দিন। জুমে দিয়ে দিব? ক্লাসরুমে তো দেওয়াই। ক্লাসরুমে শুধু তো আবার আপলোড দিলে হতে পারে। ক্লাসরুমে আমি শুধু আপলোড দিয়েছি, আমি কিন্তু ড্রাইভে দিইনি, আমি ফাইল আপলোড করেছি। ম্যাম ক্লাসরুম ম্যাম থেকে সেটা ডাউনলোড যদি হয়? ম্যাম হ্যাঁ, সেটা যদি ড্রাইভে দিয়ে ক্লাসরুমের লিংকটা পাঠিয়ে দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা, সেটা আমি তাহলে আপনাদেরকে ক্লাসের পরে দিয়ে দিব। আপাতত আমি আপনাদের এখানে দিতে পারি। এখানে গেছে, দেখেন চ্যাট বক্সে। বইটা সাথে থাকলে বা সামনে থাকলে আমাদের পড়া বুঝতে সুবিধা হবে। আমি যদিও ভেবেছিলাম স্লাইড প্রিপেয়ার করব, বাট স্লাইড প্রিপেয়ার করতে গিয়ে দেখলাম যে পুরো বই হচ্ছে স্লাইডে তোলা লাগছে। তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আমার স্লাইড করে কোনো লাভ নেই, মোটামুটি পুরা বইয়ের সব লাইনই তোলা লাগছে। সেটা তুলে আমি সেই স্লাইড বানাই আর সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, এই জন্য একটি পরে আর স্লাইড বানাইনি। দেখেন এখন ডাউনলোড করতে পারছেন আপনারা? আমাকে একটু জানাবেন ডাউনলোড করা যায় কিনা। জি ম্যাম, ডাউনলোড করা গেছে। ওকে, তাহলে তো ঝামেলা মিটমাট আপাতত। আর হচ্ছে আমি ড্রাইভে দিয়েও আপনাদেরকে লিঙ্কটা কোথায় দিব? ক্লাসরুমে দিব? ইয়েস ম্যাম, ডাউনলোড ক্লাসরুমে দিলেই ভালো হয়। ক্লাসরুমে দিলে ভালো হয়। দেই, কারণ আপনারা কি আপনাদের রোল নাম্বার পেয়েছেন? ইয়েস ম্যাম, আমরা সবাই ওটা দিয়ে ইচ্ছা করেছি। না, অ্যাডমিশন রোল না, ইয়েস এমআইএসসি ম্যাম, রোল। বুঝছিলাম ওইটাই। ইয়েস ম্যাম, Yes, আজকে ma'am, পেয়েছি। ও আচ্ছা, তাহলে রোলটা পেলে ভালো, আমাদের না হলে অনেক সমস্যা আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলা করতে। ঠিক আছে, তাহলে মানে আমরা তাহলে লগ ইন করবো সবসময় রোলটা ফার্স্টে দিয়ে, হ্যাঁ, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলা করা লাগবে না। দেখেন আমি পোস্ট করেছি, অ্যাক্সেস করতে পারার কথা।
কি পোস্ট করেছেন? এই যে গুগল ড্রাইভের শেয়ারেবল লিঙ্ক। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমরা অলরেডি পিছিয়ে আছি। ভিডিও কি আসছে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি আজকের মতো। আচ্ছা, আমরা যেটা ফার্স্টে যে জিনিসটা দেখবো, আমাদের চ্যাপ্টার 1 পড়বো আমরা। চ্যাপ্টার 1 এর ফার্স্ট যে টপিকটা আছে সেটাই পড়বো, সেটা হচ্ছে দ্য প্রপোজিশনাল লজিক। আচ্ছা, প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিকের আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লজিক আসলে কি। লজিক হচ্ছে জাস্ট একটা রিজনিং। রিজনিং মানে কি? রিজনিং মানে হচ্ছে আমরা বলতে পারি যে কোনো একটা লজিক বলতে আমরা বোঝাবো যে কোনো একটা কোনো কিছু কেন হচ্ছে বা এরকম না। রিজনিং বলতে আমরা বোঝাচ্ছি যে জাস্ট একটা কথা, সেটাকে আমরা আপাতত লজিক হিসেবে চিন্তা করতে পারি। যেমন আমরা যদি বলি যে সাপোজ যে কোনো কথা, যে ধরেন an integer লেখা কি পড়া যায়? Yes, miss. should be divided by 1। এটা একটা কথা, যাবে আমরা এটাকে লজিক হিসেবে বলতে পারি। লজিক বলতে আমাদের লজিক হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। যে কোনো কথাকে আমরা মোটামুটি লজিক বলতে পারি। লজিক বলতে বোঝানো হচ্ছে যে ম্যাথমেটিক্সের সবকিছু হওয়ার পেছনে কারণ, যেটাকে আমরা বলছি লজিক। তো এখানে ইন্টিজার শুড বি ডিভাইডেড বাই 1, এটা কিন্তু লজিক না। এটা হচ্ছে, এটা লজিকের জন্য এটা একটা কথা। কেন এটাকে আমরা লজিকের জন্য একটা কথা বলছি? কারণ এই কথাটা দেখেন সত্য অথবা মিথ্যা এই জাতীয় একটা ডিসিশনে আমরা পরে আসবো, বাট অ্যাকচুয়ালি জিনিসটা চিন্তা করে যে an integer should be divided by 1, এইটা একটা কথা। আমরা এটাকে বলছি লজিক দিয়ে আমরা এই কথা ডেভেলপ করতে পারি। এই কথাটাকে আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় অ্যাকচুয়ালি যে জিনিসটা বলি সেটা হচ্ছে, এটাকে আমরা বলি প্রপোজিশন। আচ্ছা, প্রপোজিশনটা কি? লজিক আর প্রপোজিশনের ভিতরে ডিফারেন্স। লজিক হচ্ছে যে কোনো কথা। আমি যদি বলি হু আর ইউ, এটাও একটা লজিক হতে পারে, এটাও একটা লজিক হতে পারে। কিন্তু প্রপোজিশন হবে কোনটা? যেটা হচ্ছে দুই ধরনের ভ্যালু থাকতে পারে, যেটা দুই ধরনের ভ্যালু হোল্ড করতে পারে। যেমন ট্রু অথবা ফলস। এখন দেখেন n integer should be divided by 1, এটা হয় ট্রু হবে অথবা এটা ফলস হবে। আর হু আর ইউ, এটার কথা যদি চিন্তা করি, এটা কি ট্রু ফলস হওয়া সম্ভব? না ম্যাডাম। তো এটা একটা কোশ্চেন, তো এটা প্রপোজিশন হবে না, কিন্তু এটা প্রপোজিশন হবে। তো প্রপোজিশনের ক্ষেত্রে আমরা চিন্তা করব, প্রপোজিশনাল লজিক বলা হয় যেটাকে, সেটাকে আমরা চিন্তা করব কাকে? যেটা হচ্ছে ট্রু অথবা ফলস, দুই ধরনের হতে পারে, অথবা ইভেন এমনও হতে পারে ট্রু ফলস বোথ হতে পারে। আচ্ছা, ট্রু ফলস দিয়ে বলি আমরা, ট্রু ফলস রিলেটেড জিনিসপত্র তো দেখেছি। আপাতত আমরা এতটুকুই জানি যে প্রপোজিশন কাকে বলছে, একটা জাস্ট একটা সেন্টেন্স বা একটা লজিক যেটা কিনা ট্রু অথবা ফলস হতে পারে, সেটাকে আমরা বলছি প্রপোজিশন। যেমন আমরা এটাও একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি, 1 + 1 = 2। দেখেন এটা কি প্রপোজিশন? Yes. না। কেন এটাকে Yes, ma'am. প্রপোজিশন বলছি? ট্রু বা ফলস হতে পারে।
Truth, ট্রু হতে false পারে দুটোই। ফলস হতে পারে। আচ্ছা 1 + 2 = 2 এটা কি প্রপোজিশন? Yes, ma'am. কেন প্রপোজিশন? Yes, ma'am. False. ম্যাম। সেম কারণে, যেটা ট্রু অথবা ফলস হতে পারে। এটা কিন্তু রিগার্ডলেস যে আমার এটা ট্রু কি ফলস, দ্যাট মিন্স এটা ডাজন্ট ম্যাটার এই কথাটা ট্রু নাকি কথাটা ফলস, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার করছে কি কথাটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এই হিসাবে আমরা বলছি এটা একটা প্রপোজিশন। তো আমাদের যদি আমরা একটা এটা দেখি, দেখেন তো এটা x + 1 = 10, এটা কি? Proposition. proposition। আচ্ছা Proposition. না, এটা proposition হবে না। কেন হবে না? কারণ এখানে x এর মান যে কোনো কিছুই হতে পারে, অনেক কিছু হতে পারে x এর মান। ব্যাপারটা এরকম যে আপনার এখানে পুরাপুরি ভ্যালু আপনার কাছে, মানে পুরা কথাটা আপনার কাছে ক্লিয়ার না, বুঝতে পেরেছেন? যেমন এখানে 1 + 1 আপনি বুঝতে পারছেন = 2, কিন্তু এখানে আপনি ক্লিয়ার না, x + 1 = 10। আপনি এটা জানেন যে এখানে x এর ভ্যালু 10 দিলে এটা হচ্ছে ফলস, 9 দিলে এটা হচ্ছে ট্রু, তাই না? সেম গোস ফর এইটাও। হু আর ইউ? মনে করেন আপনার নাম x, তো আপনি কি জানেন? আপনি যদি বলেন যে আই অ্যাম x, তাহলে এটা ট্রু, আর যদি আপনি বলেন আই অ্যাম y, তাহলে এটা ফলস। আপনি কিন্তু এটা জানেন, কিন্তু তার মানে কি এটা দাঁড়াচ্ছে হু আর ইউ কে কি আপনি প্রপোজিশন বলছেন? No, ma'am. আমার কথা বুঝতে পেরেছেন? দুইটা কিন্তু সেম সিনারিও। এটার ক্ষেত্রে আপনি অ্যান্সার জানেন, আপনার নাম ধরেন রহিম, তো আপনি যদি বলেন যে আই এম রহিম, তাহলে আপনি জানছেন এটা ট্রু। আর আপনি যদি বলেন আই এম করিম, তাহলে আপনি বলছেন যে এটা ফলস। সেম এটার আপনি যদি বলেন যে এক্স এর ভ্যালু এখানে 9, তাহলে এটা ট্রু, আর এক্স এর ভ্যালু যদি 10 বসান তাহলে এটা ফলস। সেম সিনারিও। তো আপনি যদি এটাকে প্রপোজিশন না বলেন, তাহলে এটাকেও আপনি প্রপোজিশন বলতে পারবেন না। সেম কেস। তাহলে কি প্রপোজিশনের ক্ষেত্রে আপনার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার সব ভ্যালু প্রপারলি প্রোভাইডেড থাকতে হবে। আপনি কোনো কিছু অ্যাজিউম করে নিতে পারবেন না। তো প্রপোজিশনের না হওয়ার ক্ষেত্রে তাহলে আমাদের কারা কারা না হতে পারে, যেমন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন হচ্ছে আপনি কাউকে অর্ডার করছেন গো দেয়ার, রাইট এ লেটার, এই যে এগুলোকে আপনি প্রপোজিশন বলতে পারছেন না। আর এই ধরনের যে ইকুয়েশন গুলো আছে যেগুলোতে আপনার এক্স ওয়াই এর আননোন ভ্যালু থাকে মোর দ্যান 1 বা 1, মানে একটা বা মোর দ্যান 1 আননোন ভ্যালু থাকে, সেটাকে আপনি প্রপোজিশন বলতে পারছেন না। আচ্ছা, তো প্রপোজিশন বোঝানোর জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করি, সেগুলোকে বলা হয় প্রপোজিশনাল ভ্যারিয়েবল। আচ্ছা, প্রপোজিশনাল ভ্যারিয়েবল বলি আমরা তাদেরকে। তো তারা কাকে বলা হয়? যে ধরেন পি, নরমালি তো পি ইউজ করা হয়। পি হচ্ছে আমাদের প্রপোজিশনাল ভ্যারিয়েবল ফার্স্ট ওয়ান, যেটা আমরা নরমালি বিভিন্ন কেস ইউজ করি। আপনি চাইলে বিভিন্ন, মানে যে কোনো লেটার ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমরা যদি বলি পি একটা প্রপোজিশন, তাহলে সেটার নেগেশন বোঝাই আমরা নট পি দিয়ে। এগুলো আসলে কি আমরা এটা আসছি পরে, আমি শুধু এতটুকু বলি, এতটুকু শুধু মনে রাখেন। চাইলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, নট পি এভাবে, তবে নরমালি আমরা এইটাই প্রেফার করি। নেগেশন, ফার্স্টে নেগেশনের সাইন দেওয়াটাই প্রেফার করি বেশি। আচ্ছা, তো আমরা এটাকে এভাবে বলতে পারি, ইট ইজ, ম্যাম পিডি কে প্রপোজিশন বোঝাচ্ছেন? হ্যাঁ একটা প্রপোজিশনকে পি দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, ইট ইজ ছাড়া আমি আপনাদেরকে অন্য একটা এক্সাম্পল দিয়ে আগে বুঝাই। ধরেন বইয়ের এক্সাম্পলই দেখাই। ধরেন মাইকেল পিসি রানস লিনাক্স। ম্যাম, জি, এরকম একটা এক্সাম্পল দেখানো যাবে যেটা হচ্ছে ট্রু হয় ফলস হয় দুইটাই হয়, আপনি যে মানে বলেছিলেন ট্রু ফলস দুইটাই হয়। আচ্ছা আমি একটু চিন্তা করি, আমি আসলে এটা নিয়ে কখনো চিন্তা করিনি। আর যদি আমি আজকে দেখাতে না পারি, আমি আপনাদেরকে পরের ক্লাসে আমি নিজে একটু লেখাপড়া করে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি লিখে রাখছি। থ্যাংক ইউ ম্যাম।
আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে একটা কথা, ভাইটাল স্পিসি রানস লিনাক্স। এটা ট্রু হতে পারে, এটা ফলস হতে পারে। তো আমরা বলতে পারি এটা একটা প্রপোজিশন। আমরা এই পুরোটাকে পি দিয়ে ডিনোট করতে পারি। তো আপনাকে যদি বলা হয় পি, আপনি বুঝবেন ভাইটাল স্পিসি রানস লিনাক্স এই কথাটা। আর যদি বলা হয় নট পি, তার মানে হচ্ছে আমরা বোঝাবো Michael's PC does not run Linux। বুঝতে পেরেছি? মানে হচ্ছে পি আপনি যাকে ধরবেন, নেগেশন পিতে হবে জাস্ট তার নেগেটিভ কথাটা। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, তো বইয়ের ভাষায় এটাকে আবার এভাবেও দেখানো আছে যে নেগেশন পি কে যখন আমরা লিখছি তখন আমরা এভাবেও লিখতে পারি, ইট ইজ নট দ্য কেস দ্যাট দিয়ে এরপরে পি তে যা আছে এই পুরোটা, ঠিক আছে? এটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ, আমি সময়ের জন্য লিখছি না। ইট ইজ নট দ্য কেস দ্যাট মাইকেলস পিসি রানস লিনাক্স, ঠিক আছে? এটাও বইয়ের ভাষায় লেখা আছে, আমরা যে কোনোটাই লিখতে পারি, ঠিক আছে? এটাও লেখা, এটাও ঠিক, এটাও ঠিক, দুইটাই কারেক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তাহলে এখানে কি দেখছি? আমরা একটা প্রপোজিশনকে একটা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করা দেখলাম, এবং আমরা একটা নেগেশনও দেখলাম। আচ্ছা, আমরা এই ধরনের আমাদের এই সেম ধরনের কনসেপ্ট আমরা আইসিটি তে পড়েছি না? জি ম্যাডাম। Yes, ma'am. কিসে পড়েছি বলেন তো? মানে কোন জায়গায়? Truth table. ট্রুথ টেবিল। আর এই নেগেশন জিনিসটা কিসে পড়েছি? ওই যে two's complement, one's নট গেট। not get ma'am. হ্যাঁ, এত কঠিন। ওইটাও নেগেশন, ঠিক আছে, বাট নট গেট দিয়ে আমরা কি করেছি? যা থাকে যা সেটা চেঞ্জ করে দিতাম না, উল্টা 1 থাকলে 0 করে দিতাম, 0 থাকলে 1 করে দিতাম। এটা হচ্ছে সেম ওই ধরনেরই। সিএসসি তো মোটামুটি এই গেট তারপরে এই লজিক এগুলোর উপরেই চলে। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে নট নেগেশন যেটা, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটু দেখি। এখন আমরা একটু ট্রুথ টেবিল দেখি। ট্রুথ টেবিল যদি চিন্তা করি পি এর জন্য, তাহলে কি হবে আমার? পি আর এটা হচ্ছে নট পি, ঠিক আছে? মানে নেগেশন পি যেটা। আচ্ছা, এখানে হচ্ছে পি এর ট্রুথ ভ্যালু কি হতে পারে? ট্রু আর ফলস, দুইটা। ট্রু আর ফলস দুই ধরনের ট্রুথ ভ্যালু হতে পারে। আচ্ছা, ট্রুথ ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি? কোন একটা প্রপোজিশন যেই ভ্যালু হোল্ড করতে পারে। তো আমরা যেটা জেনে আসলাম এতক্ষণ ধরে, ট্রু এবং ফলস। তো আমার একটা প্রপোজিশন হয় ট্রু হবে, হয় ট্রু হবে, না হলে ফলস হবে। তো আমাদের কোন প্রপোজিশনের জন্য ট্রুথ ভ্যালু কি আসবে? ট্রু, ফলস দুইটা। আচ্ছা, তো এখন যদি আমি বলি পি ট্রু, পি যদি ট্রু হয় তাহলে নেগেশন অফ পি কি হবে? false. ফলস হবে। আবার পি যদি ফলস হয় তাহলে নেগেশন অফ পি কি হবে? True. ট্রু হবে। হ্যাঁ, এতটুকুই। তাহলে আমার কোন প্রপোজিশন এবং তার নেগেশনের জন্য আমরা যদি ট্রুথ টেবিল চিন্তা করি, তাহলে আমাদের ট্রুথ ভ্যালু থাকবে দুইটা, তাদের জন্য দুইটা আমরা নতুন ট্রুথ ভ্যালু পাবো নেগেশনের জন্য। আচ্ছা, এখন আসেন কানেক্টিভ। আমরা একটু কানেক্টিভ নিয়ে লেখাপড়া করি। কানেক্টিভ কি জিনিস? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট কানেক্টিভ যেটা, সেটা হচ্ছে এই সাইন। আচ্ছা, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কনজাংশন অফ টু প্রপোজিশন। তার মানে আমরা এটাকে কি বলছি? কনজাংশন। এটা হচ্ছে কনজাংশন অফ টু প্রপোজিশন। আচ্ছা, তাহলে যদি আমরা বলি পি আর কিউ দুইটা প্রপোজিশন, তাহলে তাদের কনজাংশনকে আমরা দেখাচ্ছি কিভাবে? পি কানেক্টিভ দিলাম, তারপর হচ্ছে কিউ, ঠিক আছে? এটাকে আমরা বলছি পি আর কিউ এর কনজাংশন, পি কনজাংশন কিউ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে? এটা অ্যাকচুয়ালি কাজ করে, আমরা যে লজিক্যাল গেট দেখেছি এন্ড গেট, সেটার মতো কাজ করে। তো
তো এন্ড গেটের কথা মনে আছে আমাদের? এন্ড গেটের ট্রুথ টেবিল কেমন ছিল? তো যদি আমি পি কনজাংশন কিউ চিন্তা করি তাহলে আমার ট্রুথ টেবিলটা কেমন হওয়া উচিত? দুইটাই থাকলে তাহলে আচ্ছা, ট্রুথ টেবিল লেখার ক্ষেত্রে আমরা নরমালি একটা কনভেনশন ফলো করি, সেটা যাতে আমাদের এই যে বারবার হিসাব করা না লাগে যে দুইটাই সেম, তারপর দুইটা ডিফারেন্ট, এটা সামনে এটা পিছনে। তো আমরা যে কনভেনশন ফলো করি সেটা হচ্ছে সবচেয়ে লেফট রাইটে যেটা থাকে সেটাকে আমরা ট্রু ফলস এভাবে লিখি। আচ্ছা, এটা কি আমরা জানি আমাদের ট্রুথ ভ্যালু কয়টা হবে আমাদের ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে? ভ্যারিয়েবল যদি যে 3টা হয় তাহলে আমাদের হ্যাঁ, যদি 3টা হয় 3 8 তাহলে হবে 8টা। আর যেহেতু এখানে 2টা, তো আমাদের এখানে 4টা। তো ফার্স্ট একটা হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে ট্রু দিব, ফলস দিব। তাহলে আমার কম্বিনেশন ঠিক থাকবে, কম্বিনেশন দিয়ে চিন্তা করা লাগবে না। ম্যাম 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 কনজাংশনের বিষয়টা একটু বুঝিনি, আরেকবার বলা যাবে? কনজাংশন হচ্ছে আপনার একটা প্রপোজিশন পি এবং কিউ এর কনজাংশন বলতে আমরা বোঝাবো, আমরা যে এন্ড গেট পড়েছিলাম আইসিটি তে সেম, যে পি আর কিউ দুইটাই যদি সত্য হয় একমাত্র সেই ক্ষেত্রেই পি কনজাংশন কিউ ট্রু হবে। এছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে পি কনজাংশন কিউ ফলস হবে। এটা কি শুধু ম্যাম এন্ড গেটের ক্ষেত্রেই কাজ করবে? এন্ড না, গেট আমি আপনাদের বোঝানোর জন্য বলেছি, এখানে কিন্তু কোনো এন্ড বলে কিছু নেই, এটা কিন্তু কনজাংশন বলে। আচ্ছা ম্যাম। একই জিনিস, মানে ওই লজিকে এটা কাজ করে, বাট আমি আপনাদের বোঝানোর জন্য এটা বলেছি। ওটা আমাদের এন্ড ওটা লাগবে পরে, যখন আমরা ইংলিশ সেন্টেন্স করব তখন আপনি এন্ড ইউজ করতে পারবেন, কিন্তু একটা প্রপোজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে পি কনজাংশন কিউ। ঠিক আছে? তো দেখেন যদি যখন 3টে ইনপুট থাকে তখন কিভাবে আমরা ট্রুথ টেবিলটা সাজাবো? এটা একটা করে একটা পরে পরে চেঞ্জ হবে, এটা 2টা পরে পরে চেঞ্জ হবে, ওটা 4টা পরে পরে চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? 4টা ট্রু, তারপর 4টা ফলস। আর এটা তো এর মতো করেই যাবে, দুইটা করে। এটা তখন ম্যাম সিম্বলটা কিভাবে লিখবো? সিম্পলটা বলতে কারণ 3টা থাকলে পি কনজাংশন কিউ যেরকম লিখছেন, ওই তিনটা মানে আপনি ধরেন 8 দিলেন এরকম। জি ম্যাম বুঝছি। ওটা এখন লাগছে না আমাদের, ওটা আমরা পরে, আপাতত আমরা দুইটা নিয়ে করি। আচ্ছা, তো পি কনজাংশন কিউ যদি দেই, তো কি বলেছি, দুইটাই যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র সেটা ট্রু হবে, আর আদারওয়াইজ দুজন ডিফারেন্ট হলে তো ফলস হবেই, দুইজনে যদি ফলস হয় তাহলে তো ফলস হবে অবভিয়াসলি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা তারপরে পিডিএফ এ। আচ্ছা, তারপরে আসি ডিসজাংশন, আরেকটা কানেক্টিভ, সেটা হচ্ছে সেটা তাহলে কার মতো হওয়া উচিত? সেটা হচ্ছে এটারই উল্টা, এটাকে বলছি আমরা ডিসজাংশন। দেখা যায়? আচ্ছা, এটাকে বলছি আমরা ডিসজাংশন। তো এখানে আমরা তাহলে তার সাইনটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এটা করে দিলাম। তাহলে আমাকে বলেন ট্রুথ টেবিলের রেজাল্ট কি আসবে? এটা হচ্ছে কিরকম আমি বলে নেই, গেটের মতো এটা NAND হচ্ছে গেট। অর গেটের মতো। হ্যাঁ, এটা হচ্ছে পি অথবা কিউ, এদের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই সে রেজাল্ট দিবে ট্রু, বাট যদি দুজনেই ফলস হয় তাহলে সে ফলস রেজাল্ট দেবে। তাহলে যদি তাই হয় তাহলে দুজনেই ট্রু মানে ট্রু, এই দুইটার মধ্যে একজন ট্রু মানে ট্রুই যাবে, এখানে একজন ট্রু মানে ট্রু যাবে, এখানে ফলস, তো এটা ফলস যাবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারি কিনা। যদি দুইটা প্রপোজিশন আমরা চিন্তা করি, I read in class 4, আর হলো I go to school। এটা আমার দুইটা প্রপোজিশন। তো সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার প্রপোজিশন পি আর এটা হচ্ছে আমার প্রপোজিশন কিউ। এখন আমি আপনাকে বললাম
এদের কনজাংশন কি হবে? তাহলে আমরা কনজাংশন লাইন যেটা লিখবো সেটা কি হবে? কনজাংশন বলতে আমরা বুঝি এইটা যেটা, তো এটা আমরা এন্ড দিয়ে ডিনোট করব। তো আমরা বলবো আই রিড ইন ক্লাস 4 and I go to school। ঠিক আছে, আবার আমি যদি বলি ডিসজাংশন লিখবো, তাহলে ডিসজাংশন মানে হচ্ছে এটা। সো I read in class 4 or I go to school। ঠিক আছে, সেম এই ইংলিশ কথা লেখার সময় আমরা যখন ইংরেজিতে যখন প্রপোজিশনটা লিখবো তখন আমরা এন্ড অর কথাটা ইউজ করব। তো এন্ড ইউজ করব কখন? যখন আমরা কনজাংশন বোঝানোর জন্য, আর অর কখন লিখবো? যখন আমরা ডিসজাংশন বোঝাবো। বুঝতে পেরেছি? জি ম্যাম। Yes, miss. আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, বইয়ের এক্সাম্পল। এক্সাম্পল গুলোর জন্য আমার মনে হয় স্লাইড বানানো লাগবে, বিকজ এক্সাম্পল গুলো লিখতে অনেক সময় লাগে। অনলাইন ক্লাসে এমনিতেই সময় বেশি লাগে। Students who have taken calculus or CSE লিখলাম, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, এটা বইয়ে আছে, but not both can enroll in this class। আচ্ছা, এই কথাটা দেখেন, এখানে কি বলা হয়েছে? এটাকে আমরা কি বলতে পারি? প্রথম কথায় কনজাংশনের সেন্টেন্স এটা না ডিসজাংশনের সেন্টেন্স? এটা আগে বলেন। ডিসজাংশন, ওকে। ডিসজাংশনের দুই ধরনের ডিসজাংশন আছে। একটা হচ্ছে ইনক্লুসিভ অর, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, দুই ধরনের ডিসজাংশন আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু বোঝাই কোনটা এক্সক্লুসিভ অর আর কোনটা ইনক্লুসিভ অর। আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে এটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। দুইটার এক্সাম্পল। স্টুডেন্টস who have taken calculus or CSE can take the class। আচ্ছা, ফার্স্ট অফ অল দুইটাই দেখেন, আমরা এটা শিওর দুইটাই হচ্ছে আমার ডিসজাংশনের দুইটা এক্সাম্পল, বিকজ আমি এটা কিভাবে ডিসিশনটা নিচ্ছি, প্রপোজিশনের ভিতরে অর আছে, প্রপোজিশনের ভিতরে অর আছে। আচ্ছা, এখন ডিসজাংশনের ট্রুথ টেবিল যদি আপনি খেয়াল করেন, ডিসজাংশন হচ্ছে এটা। ট্রুথ টেবিলে কি বলেছিলাম? সবাই হচ্ছে যে একজন ট্রু থাকলে ট্রু, তো এই পাশে যদি দুইটা ট্রু থাকে এটা ট্রু হবে, আর বাদ বাকি ফলস কখনই হবে যখন দুজনেই ফলস হবে। খেয়াল করেন এটাতে কি বলেছে, যারা ক্যালকুলাস নিয়েছে এবং সিএসসি অথবা সিএসসি নিয়েছে, কিন্তু নট বোথ বাট নট বোথ ক্যান এনরোল দিস ক্লাস। তাহলে আমরা কি বুঝলাম? কাদেরকে আমরা এখানে বাদ দিচ্ছি? যারা দুটোই নিয়েছে, যারা দুইটাই নিছে তাদেরকে আমরা এখানে বাদ দিচ্ছি। হয় ক্যালকুলাস নিতে হবে অথবা সিএসসি নিতে হবে, তাহলে আমরা তাকে এনরোল করতে দিচ্ছি ফর দ্য ফার্স্ট এক্সাম্পল। ঠিক আছে, আর সেকেন্ড এক্সাম্পলের সময় দেখেন আমরা কি বলছি, স্টুডেন্টস হু হ্যাভ টেকেন ক্যালকুলাস অর সিএসসি ক্যান টেক দ্য ক্লাস। তার মানে কি, যদি এমন কেউ থাকে যে ক্যালকুলাস সিএসসি দুইটাই নিয়েছে, আমরা তাকেও এই ক্লাসে নিচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. তাহলে ট্রুথ টেবিল থেকে এখানে আমরা কোন ভ্যালুটাকে বাদ দিচ্ছি? দুইটাই ট্রু। হ্যাঁ, দুইটাই ট্রু, যেটা মানে ক্যালকুলাসও যেখানে ট্রু হচ্ছে, সিএসসি নেওয়াটাও যেখানে ট্রু হচ্ছে, এমন কেস যেটা আছে সেটাকে আমি এই সময়
বাদ দিচ্ছি, কিন্তু এটাতে আমি কি করছি, এরকম যারা আছে যারা দুইটাই নিচ্ছে তাদেরকে আমরা ক্লাসটা দুইটাকে নিতে দিচ্ছি। হ্যাঁ, তো এইটাকে আমরা বলছি এক্সক্লুসিভ, এটাকে আমরা বলছি এক্সক্লুসিভ, এটাকে আমরা বলছি ইনক্লুসিভ। তার মানে হচ্ছে ট্রুথ টেবিলে যদি আমরা বোথ ট্রু ভ্যালুর জন্য যে ট্রু আসে অরের, সেখানে যদি আমরা এই ভ্যালুটাকে বাদ দিই তাহলে সেই অরটাকে বলা হয় বা সেই ডিসজাংশনটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। লাস্টের পার্টটা বুঝিনি ম্যাম, কোন পার্টটা বলে? মানে যে কোনটা বাদ দিলে exclusive নিচ্ছি। এটা যদি ট্রুথ টেবিল চিন্তা করি, এখানে আমার প্রপোজিশন কয়টা? দুইটা, স্টুডেন্টস টেক ক্যালকুলাস, এটা হচ্ছে ধরেন সি, আর স্টুডেন্ট টেক সিএসসি, সেটাকে ধরেন এস। তাহলে আপনার এখানে অ্যাকচুয়ালি কি আসছে? সি আর ডিসজাংশন এস, এই তো। তো এটা যদি আমি ট্রুথ টেবিল চিন্তা করি সি আর এস দিয়ে, হয়ে গেল টি 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 ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ফলস। এটা কি হবে? ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস। তো আমি কি করছি, এই যে যে জায়গাটা সি ডিসজাংশন এস, এখানে আমি কি করছি, আমি এই দুইটার ক্ষেত্রে যেটা বোথ সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে ট্রু এটাও যখন ট্রু, এই ট্রুথ ভ্যালু ওয়ালা যে লাইনটা, এটাকে বাদ দিয়ে চিন্তা করছি এই তিনটার জন্য সত্য, সরি এই তিনটার জন্য চিন্তা করছি। তার মানে হচ্ছে এই এক্সক্লুসিভ অরে এই টিটা কি হবে? বাদ False দিচ্ছি হয়ে মানে যাবে। হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফলস হবে। বুঝতে পেরেছি? এটাকে আমরা বলছি এক্সক্লুসিভ অর। ফলস হয়ে যাবে কেন, এটা আমার আগে আসলে বলা উচিত ছিল, আপনাদের বুঝতে সুবিধা হতো তাহলে। সেটা হচ্ছে, আমি কি বলেছি, স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ক্যালকুলাস অথবা সিএসসি, তার মানে স্টুডেন্ট যারা শুধুমাত্র সিএসসি অথবা শুধুমাত্র ক্যালকুলাস যে কোনো একটা নিয়েছে তাদেরকে আপনি নিবেন, যারা বোথ নিয়েছে তাদেরকে আপনি নিবেন না। তার মানে কি, এইটার এই ভ্যালুটার এই ক্যান এনরোল ইন দিস ক্লাস, তার মানে যারা ট্রু দুইটাই, যারা দুইটাই নিয়েছে তাদেরকে আপনি নিবেন না, তারা ফলস। এবং যারা কোনটাই নেয়নি তাদেরকেও আপনি নিশ্চয়ই নিবেন না, সে ফলস। তো নিবেন আপনি কাকে? যে হয় এটা নিয়েছে, নাহলে হয় এটা নিয়েছে। বলেন ম্যাম বলেন। ম্যাম এক্সক্লুসিভ অর এটাকে আমরা মানে এক্স অর গেটের সাথে কি তুলনা করতে পারি? না, এক্সর আছে আলাদা। ওকে ম্যাম। আচ্ছা, আর ইনক্লুসিভ অর যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা এতক্ষণ আমরা যেটা নরমাল অর গেটের যেটা পড়ে এসেছি, সেটা হচ্ছে আমার ইনক্লুসিভ অর। ইনক্লুসিভ অরে আমার এই ভ্যালুটা ট্রুই হবে, এই ভ্যালুটা কিন্তু ফলস হবে না। বুঝতে পেরেছি? তিনটা ঘটনার ক্ষেত্রে কি হতো? তিনটার ক্ষেত্রে আমরা পরে দেখি, আমরা কম্পাউন্ড প্রপোজিশন দেখব পরে, আমরা তখন দেখবো। এখন দেখলে আমরা আউলে ফেলবো, এটুকুই থাকবে, নাহলে সব মিলে যাবে। আচ্ছা, আচ্ছা। আপনাদের একটা ক্লাস কতক্ষণ এই ইয়াতে, রোজার সময়? 1 এক ঘন্টা ঘন্টা। 50 মিনিট ম্যাম। 1 ঘন্টা তো মনে হয় না, আমাকে সময় বলা হয়েছে 12টা 10 থেকে যদি 2টা। আচ্ছা সমস্যা নেই, আমাদের তো একটা না ক্লাস। আচ্ছা সিএসসি। ম্যাম আজকের দিনে 2টা ক্লাস একসাথে। হ্যাঁ, সেই জন্যই বলছি। আচ্ছা, আপনারা 5 মিনিট ব্রেক থেকে ঘুরে আসেন, তারপরে আবার কন্টিনিউ করুন। ম্যাম নামাজের ব্রেক দিয়ে দেন 10 মিনিটের। ও মাইক অফ। হ্যাঁ আচ্ছা, যান করে আসেন।
আচ্ছা, আমরা সবাই ফেরত আসি, ক্লাস শুরু করব। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস মিস। ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, আমাকে যে কোশ্চেন করেছিলেন একটু আগে, ওইটার ব্যাপারে আগে বলি। ট্রু অ্যান্ড ফলস বোথ। আমি খুবই সরি, আমি এটা ভুল বলেছি, আমি হয়তো পড়ার সময় এটা ভুল করেছিলাম। তো ট্রু অ্যান্ড ফলস যে কোনো একটা হবে প্রপোজিশন, দুইটা হবে না। বইয়ে খুব সুন্দর করে কথাটা লেখা আছে, সামহাও আমি পড়ার সময় এটা স্কিপ করে গেছি। তো এই জন্য হচ্ছে আমার চোখে পড়েনি জিনিসটা, আমার মাথায় ওইটাই ছিল যে ট্রু আর ফলস বোথ হতে পারে। তো প্রপোজিশন শুধুমাত্র যে কোনো একটা ভ্যালু হোল্ড করবে। প্রপোজিশন কখনোই একই সাথে ট্রু অথবা ফলস হবে না। প্রপোজিশন হয় ট্রু হবে, না হলে ফলস হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর সেকেন্ড যেটা আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সেটা আমার মাথায় ছিল না, বুঝলাম না, রোজার দিনে মনে হয় মাথা কাজ করছে না আমার। এই ইনক্লুসিভ এক্সক্লুসিভ অর এর ব্যাপারে। এক্সক্লুসিভ অর এর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এক্সক্লুসিভ অর কি এক্স অর কিনা। এক্সক্লুসিভ অর হচ্ছে অ্যাকচুয়ালি এক্সঅর। এক্সঅর যেটা আমরা Yes, ma'am, এক্সঅর যেটাকে বুঝি, সেটাই হচ্ছে এটা এক্সক্লুসিভ অর। আমি বুঝলাম, এটা আমার মাথায় কিভাবে আসলো না। এরপরে এর সামনে আমাদের এই টপিকটা আছে এক্সক্লুসিভ অর এর। তো সরি, এটা আসলে আমার খেয়াল ছিল না, তো আমি এটা ভুল বলেছি। সো এক্সক্লুসিভ অর তাহলে এক্স অর কে অর সাথে কম্পেয়ার করতে পারি না। আমি শুনিনি, আমার কথা কি শোনা গেছিল এতক্ষণ? হ্যাঁ মিস। হ্যাঁ বলেন। এক্সক্লুসিভ মিস এক্সক্লুসিভ অর তাহলে এক্স অর। হ্যাঁ, আমরা যে এক্স অর গেট দেখেছি না, এক্স অর, সেটাই এক্সক্লুসিভ অর। অথচ দেখেন এক্স অর মানে এক্স অর এর ফুল ফর্ম কিন্তু এক্সক্লুসিভ অর। আমি বুঝলাম না আমার কেন এটা তখন মাথায় আসলো না। আচ্ছা, কেউ কি কিছু বলছিলেন? আরেকটা কোনো একজন কিছু বলছিলেন মনে হলো। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা কি বুঝলাম, একটা এক্সক্লুসিভ অর, একটা হচ্ছে ইনক্লুসিভ অর। ইনক্লুসিভ অরটা কোনটা? যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা অর গেট বুঝি, বা যেটাকে আমরা অ্যাকচুয়াল, যেটা আমরা ডিসজাংশন নরমাল, সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ। আর যখন আমি বোথ ট্রু ভ্যালুর জন্য রেজাল্টটাকে ফলস ডিক্লেয়ার করছি, সেটাকে আমরা বলছি এক্সক্লুসিভ অর বা এক্স অর। তো এই এক্সক্লুসিভ অরটাকে আলাদা করে বোঝানোর জন্য আমরা প্রপোজিশনে একটা সাইন ইউজ করি। তো যদি আপনি এটা ট্রু রাখেন, তাহলে এখানে আপনি হচ্ছে ডিসজাংশনের সাইনটা ইউজ করবেন। আর যদি আপনি এটাকে ফলস করেন, তাহলে আপনি এখানে ইউজ করবেন এটা। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্স অর যেটা, সেটা। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তাহলে এ পর্যন্ত আমরা কয়টা কানেক্টিভ পড়লাম? ম্যাম আবার একটু যদি বলতেন। কোনটা? এটাই ম্যাম, এটাই। বললাম যে যদি আপনি নর্মাল অর নিয়ে কাজ করেন, শুধুমাত্র যে ধরেন এই যে এটা ক্যালকুলাস নিচ্ছেন, সিএসসি নিচ্ছেন, ক্যালকুলাস এই যে এটা ক্যালকুলাস এবং সিএসসি বোথ যে কোনো একটা যে নিচ্ছে তাকে আপনি ক্লাসে নিচ্ছেন। তো এমনও কেস আছে, ট্রুথ টেবিল যখন আমরা তৈরি করতে যাব তখন আমরা দেখবো বোথ ট্রু আসে। মানে এমনও লোক থাকতে পারে যে ক্যালকুলাসও নিচ্ছে, যে সিএসসিও নিচ্ছে, আপনি কি করছেন, তাদেরকেও নিচ্ছেন আপনার ক্লাসে। তো সেটা তাদেরকেও নিচ্ছেন, মানে কি তাদেরকেও আপনি ট্রু ধরছেন। তো এই ট্রুথ টেবিলটা আমরা বলছি এই যে এইটা। ঠিক আছে, এই ট্রুথ টেবিলটাকে আমরা বলছি, মানে এই সরি এই কেসটাকে আমরা বলছি এই কানেক্টিভ বা এই যে প্রপোজিশনের যে কানেক্টিভ ইউজ করার পরে সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ অর, বা শুধুমাত্র যেটা ডিসজাংশন সেটা। আর যদি আপনি আপনার এমন সিস্টেম করেন যে ঠিক আছে, আমার ক্যালকুলাস এবং সিএসসি দুইটাই যদি কেউ নেয়, আমি তাকে নিব না, হয় ক্যালকুলাস নিতে হবে, না হলে সিএসসি নিতে হবে। তার মানে কি, হয় ক্যালকুলাস নিতে হবে, না হলে সিএসসি নিতে হবে। আমি ক্যালকুলাস এবং সিএসসি বোথ যে নিয়েছে, আমি তাকে নিব না, তাকে আমরা ফলস ডিক্লেয়ার করব। তো এই ট্রুথ টেবিলটা আমরা কার বলছি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্স অর এর জন্য। ইন দ্যাট কেস আমার সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে আমার এই যে এটা ইউজ করতে হবে। আর এই সাইন ইউজ করা মানে এটা হচ্ছে নরমাল অর বা ডিসজাংশন বা ইনক্লুসিভ অর। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা কানেক্টিভ পড়লাম কি কি? 3 ধরনের। একটা হচ্ছে কনজাংশন, যেটা হচ্ছে এন্ড গেটের মতো কাজ করে। সো যদি দুইটা প্রপোজিশনের কনজাংশন করতে হয় আমরা কি করব? ওই দুইটা প্রপোজিশনের মাঝখানে একটা এন্ড বসায় দিব, তাহলে আমরা সেটাকে বলছি কনজাংশন। এরপর দেখছি ডিসজাংশন, যেটা হচ্ছে অর গেটের মতো কাজ করে। দুইটা প্রপোজিশনের ডিসজাংশন বের করতে গেলে আমরা কি করব? ওই দুইটা প্রপোজিশনের মাঝে আমরা অর ইউজ করব, অর ওয়ার্ডটা ইউজ করব, তাহলে আমরা সেটাকে বলছি দুইটা প্রপোজিশনের ডিসজাংশন। আর লাস্টে আমরা বলছি এক্সক্লুসিভ অর। সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? সেটাকে আমরা এভাবে লিখবো, ফার্স্টে তাদেরকে অর করব, তারপরে লিখবো বাট নট বোথ। এইটুকু হচ্ছে আমার এক্সক্লুসিভ অর বোঝার, মানে একটা সেন্টেন্স থেকে, প্রপোজিশনাল সেন্টেন্স যদি আপনার থাকে, সেই সেন্টেন্স থেকে আপনি কিভাবে বুঝবেন এটা এক্সক্লুসিভ অর, সেই জন্য এবার আমরা বাট নট বোথ এই কথাটা ইউজ করে তারপর আমরা আবার বাকি কথাটা লিখবো। যেমন এটাকে যদি আমি এখন এক্সক্লুসিভ অরে কনভার্ট করতে চাই, আপনার কাছে দুইটা প্রপোজিশন আছে, স্টুডেন্টস টেক ক্যালকুলাস, স্টুডেন্টস টেক সিএসসি। আপনি কি করছেন? স্টুডেন্টস হু হ্যাভ টেকেন ক্যালকুলাস অর সিএসসি ক্যান টেক দ্য ক্লাস। এটা হচ্ছে ফার্স্ট আপনি জেনারেট করছেন, তাকে ফার্স্ট আপনি জেনারেট করবেন হচ্ছে ডিসজাংশনকে। তারপরে কি করবেন? এই যে এই অর দিয়ে আপনার সেন্টেন্সটা শেষ হওয়ার পর আপনি এই জায়গাটায় ঢুকাবেন, কাকে ঢুকাবেন? বাট নট বোথ, 3টা ওয়ার্ড। ঠিক আছে? তাহলে ম্যাডাম মানে হচ্ছে আপনার কাছে যদি দুইটা প্রপোজিশন দেওয়া থাকে, যেমন আমরা এর আগে একটা এক্সাম্পল দেখেছিলাম, আই গো টু স্কুল, আর এটা কি ছিল? আই রিড ইন ক্লাস 4। তো আই গো টু স্কুল এটা হচ্ছে এস, আর আই রিড ইন ক্লাস 4 এটা হচ্ছে ধরেন আই। ঠিক আছে? এটা হচ্ছে আপনি স্কুলে যাচ্ছেন, আর এটা হচ্ছে আই রিড ইন ক্লাস। তো আপনি এটার এক্সক্লুসিভ অর তৈরি করতে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে কি করবেন? তাহলে ফার্স্ট হচ্ছে আই গো টু স্কুল, এক্সক্লুসিভ অর আপনি ধরেন এভাবে তৈরি করছেন, এস আর। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট, আমরা ছোট হাতের অক্ষর ইউজ করি, তো ক্যাপিটাল দিব না, এস আর। আচ্ছা, আই গো টু স্কুল অর আই রিড ইন ক্লাস 4। এই তো হচ্ছে আমার নর্মাল অরটা ছিল। তারপরে আমরা এখানে লিখবো কি? বাট নট। এই কথাটুকু লেখার জন্য এটা এখন কি হয়ে গেল? এই কথাটুকু ছাড়া এটা ছিল হচ্ছে আমার এস ডিসজাংশন আর। এই কথাটুকু লেখার জন্য আমার এটা এখন হয়ে গেছে এস এক্সোরা। ঠিক আছে? এটাই বলেছি কিভাবে আমরা প্রপোজিশনে এক্সক্লুসিভ অরটা হ্যান্ডেল করব। আচ্ছা, তাহলে কানেক্টিভ নিয়ে আপাতত পড়ালেখা আমাদের এই পর্যন্ত। কানেক্টিভ নিয়ে আমরা আর দেখবো না। আমরা এখন দেখবো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। জি বলেন। ম্যাম, ইনক্লুসিভ অর ইন্ডিকেট করার জন্য কি কোনো ওয়ার্ড আছে এরকম? না, ইনক্লুসিভ অরটাই হচ্ছে ডিসজাংশন। সেম ইনক্লুসিভ অর মানে তো নরমাল অর যেটা সেটাই। হ্যাঁ, ডিসজাংশন যেটা, হ্যাঁ ভি এর মতো যেটা। আর উল্টা ভিটা হচ্ছে তো আমাদের ওটা তো বাদই, মানে ভি যেটা এটাই হচ্ছে আপনার ডিসজাংশন, এটাই হচ্ছে আপনার ইনক্লুসিভ অর। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে একটু এলোমেলো, একটু মাথা ঠান্ডা করে যদি একটু পড়েন দেখবেন যে আসলে কঠিন কিছু না। সেম পরীক্ষার সময়ের জন্য মাথা একদম ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। যদি একটু মাথা গরম করেছেন তাহলে কিন্তু বিপদ, সব পেঁচায় ফেলবেন। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন দেখি কন্ডিশনাল স্টেটমেন্ট কি। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে নরমালি আমরা যেটা বুঝি ইফ এলস এই ধরনের জিনিস। তো আমি যদি দুইটা প্রপোজিশন চিন্তা করি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, এদের ভিতরে যদি আমি কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে এদেরকে দেখাতে চাই, তাহলে আমি এদেরকে এভাবে লিখতে পারি, পি এই সাইন। তাহলে আমরা নতুন আরেকটা সাইন পাইলাম, সেটা হচ্ছে অ্যারো। পি একটা অ্যারো সাইন, তারপরে কিউ। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইফ পি দেন কিউ। ইফ পি দেন কিউ, তার মানে কি? তার মানে হচ্ছে যদি পি ঘটে
যদি পি সত্য হয় তাহলে কিউও সত্য হবে, এই কথাটা বলেন। ঠিক আছে, যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, যদি বাইরে বৃষ্টি হয় তাহলে আমি যাব না, বা যদি যদি বাইরে রোদ থাকে তাহলে আমি যাব। ঠিক আছে, দেখেন এখানে কি বলছি, আমি যাব কিনা এটা ডিপেন্ড করে কার উপরে, বাইরে কি অবস্থা তার উপরে। যদি বাইরে বৃষ্টি হয় তাহলে আমি যাব না। আমি কখন যাব, বাইরে যদি রোদ থাকে তাহলে আমি যাব। তো আমি কিন্তু এখানে দুইটা ডিফারেন্ট, এখানে আমি যে কথা বলেছি আমার এখানে টোটাল কয়টা প্রপোজিশন ছিল বলতে পারেন? কয়টা প্রপোজিশন ছিল? দুইটা। দুইটা কথা বলেছি, একটা হচ্ছে ইফ ইট ইজ রেইনিং আই উইল গো, আর এটা বলেছি ইফ ইট ইজ সানি আই উইল গো। এখন বলেন এখানে প্রপোজিশন কয়টা এবং কি কি? ম্যাডাম দুইটা। দুইটা ম্যাম। কি কি? ইফ ইট ইজ রেইনিং আই উইল গো, এটা ট্রু বা ফলস হতে পারে, এটা একটা। আর ইফ ইট ইজ সানি আই উইল গো, এটা ট্রু আর ফলস হতে পারে, এটা আরেকটা। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে প্রপোজিশন কখন সব থেকে ছোট্ট একটা ইউনিট। দ্যাট মিনস আপনার এখানে আপনি যাবেন কি যাবেন না, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এটা নিজে ট্রুথ ভ্যালু বিয়ার করতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? বৃষ্টি হলে আপনি যাবেন না, এটা একটা সত্যি কথা হইতে পারে, এটা একটা মিথ্যা কথা হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটা চিন্তা করেন, এই ইট ইজ রেইনিং এইটা হচ্ছে সব থেকে ছোট ইউনিট, যে এরপরে আর ভাঙা সম্ভব না, এটা নিজে একটা ট্রুথ অথবা ফলস ভ্যালু হোল্ড করতে পারে। এই কথাটা বুঝতে পারছি কিনা আমরা? জি ম্যাম। তার মানে আমার এই আরেকবার বলুন। সেন্টেন্সে কয়টা প্রপোজিশন থাকবে? দুইটা। চারটা। মোট চারটা। চারটা না, তিনটা। তিনটা কেন? তিনটা। আচ্ছা ম্যাডাম, একটা দুইটার আমি জন্য যাব, দুইটা? এটা তো সেম। আই উইল গো, এটা কমন। আমি তো হ্যাঁ। নাও যেতে পারি। তো সেটা তো নেগেশন, আপনি যাবেন এটা নেগেশন, সেটা তো একটা প্রপোজিশন হলো না। বুঝতে পেরেছেন? এটা যদি পি হয় তাহলে এটা নট পি হবে, আপনি যাবেন না। ইয়েস ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম। এটা হচ্ছে, এটাকে আমি বলি ধরেন আর, এটাকে বললাম এস, আর এটাকে বললাম জি। হ্যাঁ, আমি যাব। তো আপনি যদি এটাকে লেখেন, এটা রেইনিং হলে আপনি যাবেন, তাহলে আর জি, মানে যদি বৃষ্টি হয় আমি যাব, যদি সানি হয় আমি যাব। ঠিক আছে, এখন আমরা এটা পুরো ইজি ইয়াতে রাখছি। আমি এটাকে কেন এখানে আমি আলাদা করে চিন্তা করছি, কেন পুরোটাকে চিন্তা করছি না, এই পুরা সেন্টেন্সটা তো আমার এটা, এই পুরা সেন্টেন্সটা হলো এটা। বুঝতে পারছেন? ইট ইজ রেইনিং, যদি রেইনিং হয় তাহলে আমি যাব, সেটা হচ্ছে এই পুরো লাইনটা। আর আবার যদি সানি হয় তাহলে আমি যাচ্ছি, সেটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটা। ঠিক আছে, আর এরা নিজেরা ইউনিট যদি চিন্তা করি, নিজেরা ট্রুথ ভ্যালু হোল্ড করতে পারে কতটুকু জায়গা, সেটাকে আমরা একটা প্রপোজিশন বলছি। নরমালি যদি চিন্তা করেন ইংলিশ একটা সেন্টেন্স হিসাবে, একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স, বা আমরা ক্লজ করেছি না কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, সিম্পল সেন্টেন্সের জন্য, সোজা বাংলা একটা সিম্পল সেন্টেন্স একটা প্রপোজিশন হবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। এটা হলে ওইটা করব, এটা এবং ওইটা করব, এটা এবং অথবা সেটা করব, এইগুলো কখনোই একটা প্রপোজিশন না, এগুলো মিক্সড, এগুলো হচ্ছে কম্পাউন্ড। হয় এন্ড আসছে, নাহলে অর আসছে, নাহলে এক্সর আসছে, নাহলে ইফ এলস, ইফ আসছে, ইফ দেন আসছে, এরা আসছে। বুঝতে পেরেছেন? তো চিন্তা করতে হবে সব থেকে ছোট সেই হিসেবে। তাহলে এখন আসেন, এখন আমরা নর্মাল চিন্তা করি। আমি কিন্তু এটা যখন লিখেছি আমি দুইটা সেম ইচ্ছা করে রেখেছি, এটা দেখানোর জন্য যাতে আমরা এই নর্মাল জিনিসটা বুঝি। কিন্তু এখন আমরা আসেন, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। কি বলেছি? বৃষ্টি হলে আমি বাইরে যাব না, আর যদি বৃষ্টি হয়, সরি, বৃষ্টি হলে আমি বাইরে যাব না, আর যদি বৃষ্টি না হয়, বাইরে যদি রোদ থাকে তাহলে আমি বাইরে যাব। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলছিলাম? ম্যাডাম এটা থার্ড প্রপোজিশনটা কি? আরেকবার বলেন, বুঝিনি কথা। এটা থার্ড প্রপোজিশনটা কি বললেন না, যেখানে তিনটা প্রপোজিশন আছে? তিনটা
বুঝি নাই আমি আপনার ম্যাডাম কোশ্চেনটা। এই দুইটা সেন্টেন্সে কয়টা প্রপোজিশন আছে? অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন 4টা আছে, 2টা সেম দেখে আমরা 3টা বলছি। আই গো, একটা আই গো কে বলছি আমরা জি, ঠিক আছে? দেখাচ্ছি, দেখেন আপনি যদি এটাকে অ্যান্সার করতে যান, আপনাকে যদি মনে করেন এইভাবে কোশ্চেন দেওয়া থাকে, আপনাকে ফার্স্টে বলতে হবে যে আমি একটা প্রপোজিশন গুলোকে ধরে নিচ্ছি। আর হলো ইট ইজ রেইন, এস হলো ইট ইজ সান, আর এটা কি জি হলো আই উইল গো। ঠিক আছে, এখন ম্যাম দেখেন দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে কি আই উইল গোটা ট্রু? ট্রু ফলস তো আমরা যাচ্ছি না এখন, আমরা জাস্ট প্রপোজিশন ডিক্লেয়ার করা দেখছি। আচ্ছা ট্রু ফলস এর ব্যাপারটা আমি পরে আসছি, দুটো তো অবশ্যই সেম হবে না, আপনি তো নিজেই বুঝতে পারছেন। দেখুন প্রপোজিশনে কি মানে ট্রু ফলস হোল্ড করলে সেটা প্রপোজিশন বলতেছি না আমরা? হুম, তাহলে এখানে মানে ট্রু ফলস একটু যদি এক্সপ্লেইন করতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা ওটা আমি একটু পরে আসছি, আগে আমি জাস্ট প্রপোজিশনটা চুজ করতে পারি, প্রপোজিশনটা ডিক্লেয়ার করতে পারছি কিনা আমরা সেটা দেখাচ্ছি, তো তারপর আমি ওটাতে আসছি। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমি এটা একটু দেখাচ্ছি। এখন দেখেন, যদি নর্মাল নিয়মে চিন্তা করেন, এখানে 4টা প্রপোজিশন, 1 2 3 4, ঠিক আছে? আমি ডিক্লেয়ার করা শুরু করেছি, আপনার কাছে মনে করেন 10টা সেন্টেন্স দেওয়া আছে, 10টা সেন্টেন্সের ভিতরে কমন থাকতেই পারে। তো আপনি প্রপোজিশন যখন আই উইল গো জি কে ডিক্লেয়ার করে ফেলেছেন, তখন আপনি এখানে যে দেখছেন এইখানেও সেম প্রপোজিশন আছে, তো এই প্রপোজিশনটাকে আপনি কি বলে ডিক্লেয়ার করবেন? জি বলেই ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? তো তাহলে যদি আমরা এখন এটাকে প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে আমরা এই দুইটা লাইনকে লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? একটা হচ্ছে আর জি, আরেকটা কি এস জি, ঠিক আছে? এই হচ্ছে কথা, এই পর্যন্ত। এখানে যা লেখা আছে হুবহু আমরা সেটা করলাম, ঠিক আছে? এই পর্যন্ত আমরা ক্লিয়ার? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমরা দুইটা পি আর কিউ এর মধ্যে যে কন্ডিশনটা আমরা এমপ্লয় করতেছি পি টু কিউ, এটা কি শুধু ইফ পি দেন কিউ এইভাবে কি পড়তে হবে নাকি অন্য কোনো ভাবে এটা পড়ার কোনো নিয়ম আছে? মানে যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে ইফ ইট ইজ রেইনিং আই উইল গো, এই আমরা হচ্ছে ইফ ডট ডট দেন দিয়ে হচ্ছে স্ট্রাকচারটা ফরম্যাটের কথা বলছেন, যে ধরেন এইরকমই লেখা থাকবে না, এটার আরো অনেকগুলো ফরম্যাট আছে, বইয়ে দেখেন মনে হয় 12টা বা 13টা ফরম্যাট আছে। এই সবগুলোর জন্যই ওইটা বোঝা যাবে, এবং বইয়ের ফরম্যাট গুলো বোঝানো আছে যে এরকম ভাবে যদি লেখা থাকে তাহলে এটার কোন পার্টটা পি হবে, এটার কোন পার্টটা কিউ হবে, ঠিক আছে? আমরা ওটাতে আসবো পরে, ওটা আমাদের আছে সামনে। সেটা হচ্ছে যে কোন পার্টটুকু কি হবে, যেমন এখন এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন ইফ এর পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পি হবে, দেন এর পরে যেটা থাকবে সেটাকে আপনি কিউ বলবেন, এবং এই পি থেকে কিউ কে আপনি ইমপ্লাই করবেন, ঠিক আছে? সেম এরকম আরো ফরম্যাট আছে, 12টা বা 13টা আছে। আচ্ছা, এরপরে আসি, তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে আমরা এখানে যা আছে হুবহু সেটাকে আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে পারছি। এরপরে আমরা আসব যে এই কথাটার উপরে। এখন আসেন এই কথাটার মিনিং চিন্তা করেন। আপনি বলেছেন এটা আমরা বোঝার জন্য তখন একটা সেম লিখেছি, বাট অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম? বৃষ্টি হলে আমি বাইরে যাব না, আর যদি বাইরে রোদ থাকে তাহলে আমি যাব। তো আমার এই কথাটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এটা হবে আই ওন্ট গো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমি এই অবস্থাতেও জি কে ধরবো আই উইল গো, ঠিক আছে? ফর সিম্পলিসিটি, আমার তো দরকার নেই ঝামেলা করার। তো আমি যেটা করব, জি কে ধরবো হচ্ছে আই উইল গো। তো তাই যদি ধরি, তাহলে আসেন ইফ ইট ইজ রেইনিং আই ওন্ট গো, এইটার ক্ষেত্রে আমার ইমপ্লয় সেন্টেন্সটার চেহারা কেমন হবে সেটা বলেন। জি বার নট প্রপোজিশন যেটা যেটা ওইটা নট জি হবে, ম্যাম একটু আরেকবার। নেগেশন জি। এই যে এটা যদি বলি ইফ ইট ইজ রেইনিং আই ওন্ট গো, এই লাইনটার জন্য আমি যদি এভাবে লিখতে চাই প্রপোজিশনাল ভ্যারিয়েবল ইউজ করে, তাহলে কি হবে? যেখানে আমার জি হচ্ছে আই উইল গো, তাহলে আমরা তাহলে হবে আর নেগেশন জি, ঠিক আছে?
বুঝতে পেরেছি আমার কথা? জি ম্যাম। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আমি এখানে একটু বলে রাখি, যদি মাথা কাজ করে তাহলে বুঝবো, আর না হলে পরে মাথা ঠান্ডা করে চিন্তা করব। খুব ইম্পর্টেন্ট কিছু না। সেটা হচ্ছে আমরা চাইলে এখানে আই ওয়ান্ট গো কেও জি ধরতে পারি, কিন্তু সেটা ধরলে এটা আমাদের জীবনে অযথা কমপ্লেক্সিটি বাড়াবে। কেন বাড়াবে? হয়তো এখানে লিখতে সেটা সুন্দর দেখাবে, যেহেতু আপনি যদি এটা আই ওয়ান্ট গো কে যদি জি ধরেন, তাহলে এখানে আপনি অবশ্যই এখানে নেগেশন লেখা লাগবে না, এখানে আর ইমপ্লাই জি আপনি লিখতে পারবেন। কিন্তু এটা আপনার পরবর্তীতে আপনি যদি এটার উপর কোনো কনজাংশন করেন, কোনো ডিসজাংশন করেন, আপনাকে বারবার মনে রাখতে হবে এই জি এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। আমার কথা বুঝতে পেরেছেন? তো ওই নেগেটিভ কখন একটা পজিটিভে ঝামেলা করে ফেলবে, আপনি নিজেই সব পেঁচায় ফেলবেন, তো ভুল হবে। তো কোনো দরকার নেই। আমরা সবসময় চেষ্টা করব কি, সবসময় পজিটিভ সেন্টেন্সটাকে আমরা একটা প্রপোজিশন ধরবো। ঠিক আছে? আমাদের লেখার সুবিধার জন্য আমরা কখনোই একটা নেগেটিভ সেন্টেন্সকে একটা প্রপোজিশন ধরবো না। মনে করেন আপনার এই লাইনটা নাই, নিচের লাইনটা নাই, শুধু উপরের লাইনটাই আছে, তখন তো আপনি চাইলে জি ধরতেই পারতেন, তাই না? আই ওয়ান্ট টু গো, আপনি এটাকে জি ধরতেই পারেন, কিন্তু না, আমরা সেটা করব না। ঠিক আছে? এটা একটা মনে করেন একটা অভ্যাসের মতো, যে আমরা এটাই সবসময় মেনটেন করব, কারণ অযথা এটার জন্য কমপ্লেক্সিটি বাড়বে। পরীক্ষার সময় এমনিতে মাথা গরম হয়ে যায়, তখন আমরা পরীক্ষাটা ভুল করবো, দেখবেন যে অযথা এটার জন্য আপনি ভুল করেছেন, তো আমিও আপনাকে মার্কস দিতে পারছি না। তো এই কাজটা আমরা কখনো করব না। এটা একদম অভ্যাসের মতো, যে আমরা যখনই ধরবো কোনো প্রপোজিশন, অবশ্যই একটা পজিটিভ সেন্টেন্সকে আমরা প্রপোজিশন ধরবো, সেটা আমার এখানে কোশ্চেনে থাকুক আর না থাকুক। কোশ্চেনে সব নেগেটিভ থাকলেও আমরা প্রপোজিশন ধরবো কাকে? সব ওদের পজিটিভ সেন্টেন্স গুলোকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আসি। এখন আমরা একটু দেখি ট্রু ফলস করে দেখানোর বিষয়টা, কোনটা। যে ট্রু ফলস করে প্রপাগেশনটা একটু দেখাবেন। ও আচ্ছা, ট্রু ফলস না, ট্রু ফলস এর কথা বলছেন না, ট্রুথ টেবিলের কথা? হ্যাঁ, ট্রু ঠিক ফলস আছে, কথা দেখাচ্ছি বলছি। দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। সেটা হলো, তাহলে আমরা ট্রুথ টেবিলটাও জেনারেট করতে পারবো। ইফ আই এম ইলেক্টেড, I will lower taxes. এটা হচ্ছে আপনি বলেছেন ইলেকশনের সময়। এখন আমরা এটা নিয়ে চিন্তা করব। তো এখানে আমার দুইটা প্রপোজিশন আছে, এটা তো দেখতেই পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে একটা ই, সরি, আর এটা হচ্ছে টি। আপনি কিন্তু চাইলে এটা এল ধরতে পারেন, পি কিউ এ বি সি ডি, যে কোনোটা ধরতে পারেন। এটা আমরা ইচ্ছা মতো ধরি। আমি এখানে নিজের সুবিধার জন্য ধরেছি, এই জন্য যাতে ই দেখে আমি বুঝতে পারি ইলেক্টেড, পি দেখে আমি যেন বুঝতে পারি ট্যাক্স আলা লাইনটাকে আমি এখানে প্রপোজিশন ধরেছি। আচ্ছা, এখন আসেন, আমরা যদি এটাকে জাস্ট ইমপ্লাই সাইন দিয়ে লিখতে চাই, তাহলে আমরা কি করব? ই, আচ্ছা, ই ইমপ্লাই টি। ঠিক আছে? আচ্ছা, তো ট্রুথ টেবিলটা জেনারেট করি। ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ট্রু, ফলস ফলস। ওকে, এখন আসেন, এখন এটা দেখেন, চিন্তা করেন, এটা ইংলিশ সেন্টেন্সটা দিয়ে চিন্তা করেন। প্রথম কথা, আপনি যদি আমরা বলে দিয়েছি পি, সরি, ই ইমপ্লাই টি, এটাকে নিয়ে চিন্তা করছি। আপনি যদি ইলেক্টেড হন, আপনি বলেছেন আপনি ট্যাক্স লোয়ার করবেন। ঠিক আছে? এখন আমরা ফাইনালটা নিয়ে চিন্তা করবো। দেখেন, আপনি ইলেক্ট হয়েছেন, ট্যাক্স লো করেছেন, তাহলে আপনার এই কথাটা কি? আপনি যেটা বলেছেন সেটা সত্য, তাহলে এটা ট্রু। আচ্ছা, আপনি ইলেক্ট হয়েছেন কিন্তু আপনি ট্যাক্স লোয়ার করেননি, তাহলে এটা কি বললেন? আপনি একটা মিথ্যা কথা বললেন, তো এটা ফলস। এখন আসেন, আপনি ফলস, আচ্ছা, এখন আসেন, আপনি ফলস ইলেক্ট হয়েছেন, মানে হচ্ছে আপনি ইলেক্ট হননি। ঠিক আছে? আপনি ইলেক্ট হননি। এখন আপনি যদি ইলেক্ট না হন, তো ইন দ্যাট কেস আপনি লোয়ার ট্যাক্স লোয়ার করেছেন। এইটা কি হবে? এটা একটা জিনিস। আবার আপনি ইলেক্ট হন নাই, আপনি ট্যাক্স লোয়ারও করেন না, এইটা কি হবে? এইটা হচ্ছে আরেকটা। আচ্ছা, প্রথমে আসি এই দুইটা এফেক্টটাই। যদি আপনি ইলেক্ট মানে না হন,
তাহলে আপনি এখন একটা জিনিস বলেন, আপনি ট্যাক্স লো করছেন, এটা নিয়ে মানুষ চিন্তা করবে বা এটা নিয়ে মানুষ ভাববে বা এই ট্যাক্স লোয়ার করার কথা চিন্তা করবে কখন? যখন আপনি ইলেক্ট হচ্ছেন। এখন আপনি যদি ইলেক্ট না হন, ইন দ্যাট কেস আপনি বলেন যে এখানে আপনি ট্যাক্স লোয়ার করছেন কি করছেন না, এটা নিয়ে কার মাথা ব্যথা? সোজা বাংলায় হচ্ছে আপনি যদি ইলেক্ট না হন এবং আপনি ট্যাক্স লোয়ার করেন নাই, এটা খুবই নর্মাল একটা বিষয়। কারণ আপনি বলেছেন কি, আমি যদি জিতি আমি তাহলে ট্যাক্স কমাই দিব। এখন আপনি জিতেন নাই, তো অবশ্যই পিপল এটা আপনার কাছে এক্সপেক্ট করবে না যে আপনি ট্যাক্স কমাবেন। আমার কথা কি এটা বুঝতে ট্রু হবে পেরেছেন? হ্যাঁ, তো আপনি যদি নাই জিতেন, তো পিপলের কেন আপনার এটা নিয়ে মাথা ব্যথা হবে? তো আপনি জিতেন নাই, আপনি ট্যাক্স লো করেন নাই, তো এটাই নর্মাল। তো ইন দ্যাট কেস ফলস দুইটা আছে, সেটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে? আর আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে ফলস আর ট্রু, মানে আপনি জিতেন নাই কিন্তু তারপরও ট্যাক্স কমে গেছে। সেটাকে বলা হচ্ছে যে এটা এটার জন্য যে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে বইয়ে, সেখানে বলা আছে যে এমন হতে পারে আপনি জিতেন নাই কিন্তু তারপরে ট্যাক্স লো এর ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কি নাই সেটা কিন্তু পরিষ্কার না। আপনি জিতেন নাই, আরেকজন জিতছে, সামহাউ ট্যাক্সটা লো হয়েছে। এখন এটাতে আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কিনা এটা কিন্তু বোঝার উপায় নেই। প্রথমত আপনি তো ইলেক্ট হন নাই। তো ইন দ্যাট কেস এখানে যদি এমন কেস হয় যে আপনি জিতেন নাই কিন্তু আপনি ট্যাক্স লো করে ফেলেছেন, ট্যাক্স আপনি লো করেন না, মানে ট্যাক্স লো হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে ট্রু বলা হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ক্রিটিক্যাল কেস, যে যেটাকে আমাদের বুঝতে একটু প্রবলেম হবে। তবে এটা যদি আপনি মনে রাখেন, সহজ কথা সেটা হচ্ছে যদি আপনি না জিতেন তাহলে আপনি এখানে ট্যাক্স কমাচ্ছেন কি বাড়াচ্ছেন এটা নিয়ে রিগার্ডলেস, এটা কোনো বিষয় না। ঠিক আছে? এটা হচ্ছে মানে সহজ কথায় যেটা বলা যায় যে আপনি যদি নাই জিতেন তাহলে এই ট্যাক্স কমলো কি বাড়লো ইট ডাজন্ট ম্যাটার, সো এটা ট্রু হবে। বুঝতে পেরেছেন? টি যদি ফলস হয়, Yes, miss. সরি ই যদি ফলস হয় তাহলে টি ট্রু হলো কি ফলস হলো ইট ডাজন্ট ম্যাটার, কারণ এখানে এমন কোনো কথা বলা নাই। এখানে বলা আছে কি আমি যদি জিতি আমি তাহলে কমাবো। এখন আমি যদি হারি তাহলে আমি কমাবো কি বাড়াবো সে কথা তো এখানে বলা নেই। সে কথা তো মানে রিগার্ডলেস, বিকজ কি আমার ডিপেন্ডেন্সিটা কখন, যখন আমি এটা সত্য হবে কখন, পি আর কিউ এর ক্ষেত্রে আমরা সবসময় এটাই বলছি, পি কখন সরি কিউ কখন ট্রু হবে, যখন পি সত্য হবে। এখন পি যদি মিথ্যা হয়ে যায় তাহলে এখন কিউ কোথায় যাবে? কিউ কি করবে সেটা তো আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথাটা কি, যদি পি সত্য হয় তাহলে কিউ কে অবশ্যই সত্য হতে হবে, যদি না হয় তাহলে আমরা টোটালটাকে বলবো ফলস। তো এখানে একটাই ফলস আসে কখন, ওই কেসে যখন পি সত্য সরি ই সত্য, তখন টিটা আমার সত্য কি। বুঝতে পেরেছি? তো আমাদের এখানে এই ব্যাপারটাই শুধু একমাত্র ফলস আসে কোনটা, যখন ই ট্রু তখন হচ্ছে আমার টিটা ট্রু হচ্ছে কিনা, যদি ট্রু না হয় তখন সেটা ফলস হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে এটা ট্রু আসবে। বুঝতে পেরেছি? ম্যাম 3 নাম্বার কেসটা একটু আবার বলবেন? 3 নাম্বার কেসটা বলেছি যে যদি এমন হয় যে আপনি ইলেকশনে জিতেন নাই কিন্তু তারপরও ট্যাক্স লো হয়ে গেছে, এখন এখানে আপনার কন্ট্রিবিউশন আছে কি নাই এটা বোঝার কোনো উপায় নাই। কেন নাই? বিকজ আপনি তো বলেন নাই আমি যদি না জিতি তাহলে আমি ওই কাজটা করবো, তাই না? আপনি কি বলেছেন? আমি যদি জিতি তাহলে আমি এটা করবো। তো এখানে যে ঘটনাটা ঘটছে, আপনি যদি না জিতেন তাহলে আপনি এখানে ট্যাক্স সামহাউ লো হয়ে গেছে। এটা আমরা এই রিলেশনটা কিছুটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিলেশনের মতো, যেটা হচ্ছে কিছুটা নির্ধারণ করা ডিফিকাল্ট। তো এই পার্টটাকে আমরা এই জন্য ট্রুথ ডিক্লেয়ার করছি যে হ্যাঁ আপনি জিতেন নাই কিন্তু সামহাউ ট্যাক্সটা কমে গেছে। বুঝতে পেরেছেন? এখানে কোথাও বলা নাই যে ই যদি মিথ্যা হয় তাহলে টি এর কি হবে। এখানে বলা আছে কি ই যদি সত্য হয় তাহলে টিও সত্য হবে। বুঝতে পেরেছি? ব্যাপারটা অনেকটা এরকম যে ই যদি ফলস হয়ে যায় তাহলে টি আসলে এখানে ভ্যালুলেস হয়ে যায়, মানে টি যাই হোক না কেন তখন ফাইনাল রেজাল্টটাকে ট্রুই ডিক্লেয়ার করা হয়। কারণ ই হচ্ছে ইর একমাত্র তখনই ক্ষমতা থাকে যখন ই নিজে ট্রু হয়। ই যদি ফলস হয়ে যায় তাহলে এখন আমরা টি কে নিয়ে কি করব, এরকম একটা ব্যাপার। তাহলে কি ফার্স্ট পার্টটা যদি ফলস হয় তাহলে কি আমরা সব ক্ষেত্রেই বলতে পারবো যে মেইন হবে। রেজাল্টটা ট্রু হবে? হ্যাঁ ম্যাডাম বিষয়টা কি সেন্টেন্স টু সেন্টেন্স ডিফার করে না? যেমন না ম্যাডাম, এখানে যেমন ইলেক্টেড না হলে আমার ট্যাক্স পাওয়ার সম্ভাবনা নেই, তখন এমন কোনো সিনারিও থাকতে পারে কি যে সাপোজ মানে
সেকেন্ড কেসটা সিনারিও কনসিডার করা লাগতে পারে। ম্যাক্সিমাম কেসে এরকম দরকার হয় না, এটাই মানে ম্যাম কখনো কি এরকম হতে পারে যে ফার্স্ট এরটা ফলস কিন্তু এটা- রেজাল্টেও ফলস আসলো? এইটা মানে ই ও যদি আচ্ছা ফলস আচ্ছা আচ্ছা হয় রেজাল্টে কি ফলস আসতে পারে কখনো? মোস্ট প্রবাবলি আসবে না, কারণ এটা ট্রুথ টেবিল মানে কিন্তু হচ্ছে ট্রুথ টেবিল মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মুখস্থ জিনিস, বুঝতে পেরেছেন? তো এটা আসবে না, এটা ডিরেক্ট এখানে এটা ফলস, এটা ট্রুই আসবে, এটা ফলস আসবে শুধুমাত্র যখন পি ট্রু এবং কিউ ফলস হবে, শুধু তখন। সব সময় এটা বাদ বাকি সব কেসে ট্রুই আসবে। আমি এটা আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনারা হয়তো বুঝবেন আর একটু ক্লিয়ার হবে। যদি আপনি ইফ ইউ গেট 100% ইন দ্য ফাইনাল ইউ উইল গেট এ, এটাও বইয়ের একটা এক্সাম্পল। ইফ ইউ গেট 100%, আমি সংক্ষেপে লিখলাম, ইউ উইল গেট এ। দেখেন আমি এখানে এটা 100%, এটাকে এইচ দিলাম আর এটাকে ধরেন এ দিলাম। এখন আপনি এখানে আসেন, এই ট্রুথ টেবিলটায় আসেন, এইচ এ এইচ এ। দেখেন আপনি যদি 100% পান তাহলে আপনি এ পাবেন, ঠিক আছে? 100% পেয়েছেন, এ পেয়েছেন, তো আপনার এটা ট্রু, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি 100% পেয়েছেন কিন্তু টিচার আপনাকে এ দেয় নাই, তো এটা ফলস হবে। আপনি 100% পেলে অবশ্যই আপনাকে এখানে ট্রু এ পেতে হতো, কিন্তু আপনি সেটা পান নাই। 100% আপনি পান নাই, আপনি এও পান নাই। হ্যাঁ, আপনি 100% না পাইলে আপনি কেন এ পাওয়ার আশা করবেন? তো আপনি এখানেও এটা ট্রু। এখন এখানে আসেন, আপনি 100% পান নাই কিন্তু টিচার আপনাকে এ দিয়ে দিছে, এখন এটা কি হবে? এটা নিয়ে হচ্ছে চিন্তা। ট্রু হবে। এটা ট্রু হবে, এটা আমরা কিভাবে বলছি? 80 মানে 80 না না, এখানে or more 100%, 80 না, এখানে নিয়মই এটা, 100% পাইলে আপনি এ পাবেন, এটাই স্কেল। ও আচ্ছা। যেটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? কিন্তু আমি মানে 80 পেলে কেন টিচার আমাকে এই টিচার খুশি হয়ে ম্যাডাম দিতে আমি পারে না, যেহেতু মানে এটা টিচারের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি যেহেতু 100% পাই না, আমার উপর তো নির্ভরশীল না, বিষয়টা তো টিচারের উপর নির্ভরশীল তখন। হ্যাঁ, এখন এটাই আমি বলতে আসে যায় চাচ্ছি, না। সেম আগেরটার মতো, যে আপনি ইলেক্ট হন নাই, এখন সামহাউ স্লো হয়ে গেছে, এখন এখানে আপনার এখানে তো কোনো কথা বলার ক্ষমতা নাই, তাই না? এখানেও তাই, আপনি 100% পান নাই, ঠিক আছে? এখন টিচার আপনাকে যদি এ দেয়, ঠিক আছে, এখানে কিন্তু আপনার কোনো কথা বলার ক্ষমতা নেই। আমি তো 100% পাই নাই, তো আপনি তো আশাই করবেন না আপনি এ পাচ্ছেন। সেম আগেরটার মতো, আপনি তো ইলেক্ট হন নাই, তো পিপল অবশ্যই আশা করবে না যে আপনি ট্যাক্স লো করছেন। কিন্তু সামহাউ যদি তারপরও ট্যাক্স লো হয়ে যায়, যদি সামহাউ তারপরও আপনি এ পেয়ে যান, তো আমরা সেটাকে তখন ধরে নিচ্ছি ট্রু। বুঝতে পেরেছি? এটা এমন না যে এটা আপনি এইটা না পাওয়ার জন্য পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে বললো না যে টিচার খুশি হয়ে দিতে পারে, হ্যাঁ দিতে পারে, বা টিচার এটা ভুল করেও দিতে পারে। এখন জিনিসটা আমরা ওইভাবে অবশ্যই চিন্তা করবো না যে না টিচার ভুল করে দিচ্ছে তারপর এটা ট্রু, এটা এইভাবে আমরা চিন্তা করবো না যে না টিচার ভুল করে দিচ্ছে, ইথিক্যাল ইস্যু, ওটা আমরা চিন্তা করবো না। বুঝতে পেরেছি? এটা একটু Yes, yes. একটু ক্রিটিক্যাল, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে মোট কথা যদি আপনার এই মানে শুরুর যেটা থাকবে, যেটা আপনার এটাকে আপনার দুইটা ইয়াতে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে হাইপোথিসিস আর একটাকে বলা হয় কনক্লুশন। এটা হচ্ছে হাইপোথিসিস, পি হচ্ছে হাইপোথিসিস আর কিউ হচ্ছে কনক্লুশন। হাইপোথিসিস মানে হচ্ছে যেটার উপর আর কি আপনার ডিপেন্ড করছে। তো হাইপোথিসিস যেটা, সেটা যদি ফলস হয়ে যায়, তো আপনার কনক্লুশন কি হলো এটা নিয়ে আপনার তখন আর চিন্তা করার কিছু নেই, সেটা চোখ বন্ধ করে ট্রু হবে। কেন ট্রু হবে? কারণ আপনার হাইপোথিসিসটাই ফলস হয়ে গেছে। আপনার হাইপোথিসিসের কথা বলার ক্ষমতা একটা জায়গাতেই ছিল, যখন সে ট্রু হতো। তো সে যখন ট্রু হয়েছে, দেখেন সে তখন ঠিকই বলেছে আমি ট্রু, তো ওরও যদি ট্রু হয় তাহলে আমি ওর লাস্টে ট্রু হবে, এটা যদি ফলস হয় তাহলে এটা ফলস হবে। কিন্তু যখন হাইপোথিসিস নিজেই ফলস হয়ে যাবে, তখন আর আমাদের এইটা বলার অবকাশ থাকছে না যে কনক্লুশনের কি হচ্ছে। বুঝতে পেরেছি?
আচ্ছা, এখন এটার কয়েকটা এক্সপ্রেসের বইয়ে বলা আছে, বইয়ে আমরা ওটা একটু দেখে নিব। 12-13টা আছে, আমি এর ভিতরে কনফিউজিং 2-3টা আছে, ওই 2-3টা নিয়ে একটু আলোচনা করব। একটা হচ্ছে পি অনলি ইফ কিউ, এই লাইনটাকে আপনি চাইলে এভাবেও লিখতে পারেন যে পি ইফ পি দেন কিউ, যেটা বলেছি না, এটাকে চাইলে এভাবেও লেখা যায় পি পি অনলি ইফ কিউ। যদি আমরা চোখ মানে নর্মাল সাধারণ চোখে দেখি কথাটা, তাহলে আমাদের চোখে কি মনে হয়? কিউটা হচ্ছে কন্ডিশন, কিউটা হচ্ছে হাইপোথিসিস, আর পি হচ্ছে কনক্লুশন। নর্মালি দেখে কিন্তু আমাদের এটাই মনে হয়, তাই না? কিন্তু এইটা হচ্ছে এটার একটা এক্সেপশন বলতে পারে। যদি এভাবে লেখা থাকে সামথিং অনলি ইফ সামথিং, তাহলে এই শুরুরটাই পি হবে, শেষেরটাই কিউ হবে। বুঝতে পেরেছি? এটা একটু ডিফিকাল্ট, মানে যদি আমাদের পরীক্ষায় কখনো এরকম আসে, এই ফরম্যাটে না এসে যদি এই ফরম্যাটে একটা হাইপোথিসিস দেওয়া থাকে, সরি এই ফরম্যাটে যদি প্রপোজিশন গুলো দেওয়া থাকে, তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে অনলি ইফ এর আগে যা থাকে সেটা পি, অনলি ইফ এর পরে যা থাকে কিউ, রিগার্ডলেস অনলি ইফ এর মিনিং। আমরা অনলি ইফ মিনিং যদি ভাবে চিন্তা করতে যাই ইংলিশ সেন্টেন্সে, তাহলে আমরা কি বুঝি? ইফ এর পরে যেটা আছে সেটাই হচ্ছে আমার হাইপোথিসিসটা, আর তার আগে যেটা তাহলে সেটা আমার কনক্লুশনটা। কিন্তু না, যদি এরকম থাকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে অনলি ইফ এর আগেরটা পি হবে, অনলি ইফ এর পরেরটা কিউ হবে। মানে এটা না যে মনে করে এটাও মনে রাখতে পারি অনলি ইফ এর আগেরটা হবে হাইপোথিসিস, অনলি ইফ এর পরেরটা হবে হচ্ছে কনক্লুশন। বুঝতে পেরেছি? দুইটাই একই টাইপ বলতে গেলে। কথা ক্লিয়ার না? দুইটাই একই টাইপ, সেটা বলছিলাম যে পি টু কিউ যেটা বুঝাচ্ছে, হ্যাঁ, ওইটা যেমন ইফ পি দেন কিউ হয়, ওই একই মিনিংটা জাস্ট ইনভার্ট করে লেখা হচ্ছে পি অনলি ইফ কিউ। দুইটা একই জিনিস এক্সপ্রেস করতেছে, হ্যাঁ তাই? হ্যাঁ, কিন্তু যদি ইংলিশ সেন্টেন্স চিন্তা করেন তাহলে আপনার কাছে কি মনে হবে দেখলে? এই কিউ এর জন্য পি হচ্ছে, তাই তো মনে হবে। ইফ যেহেতু এখানে, তো ইফ এর পরে এতটুকু আপনি চিন্তা করবেন এটা ইফ আলা সেন্টেন্সটা, তো এটা আপনি হাইপোথিসিস মনে করবেন, আর এটাকে আপনি কনক্লুশন মনে করবেন নরমালি যদি দেখেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা জাস্ট ফরম্যাট। অনলি ইফ যদি থাকে, তার সামনেরটাকে বলবো পি, তার পিছনেরটাকে বলবো আমরা কিউ। তো এটাকে যদি আমরা লিখি, আমরা অবশ্যই পি ইমপ্লাই কিউ লিখবো। বুঝতে পেরেছি? Yes, ma'am. জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এইটা গেল একটা। আরেকটা আছে কিউ আনলেস পি। এটা এভাবে লেখা, বাট অ্যাকচুয়ালি ইংলিশ সেন্টেন্স যদি এভাবে লেখা থাকে তাহলেও আমাদের এটা বুঝতে পারতে হবে। যেমন একটু আগে আমরা যেটা পড়ছিলাম, ইফ আই কি জানো, ইফ আই ওয়ান্ট আই উইল, ইফ আই এম ইলেক্টেড আই উইল লোয়ার দ্য ট্যাক্স। আচ্ছা, এইটাকে যদি আমরা বলি এই সেম ওয়েতে, তো ইফ আই এম ইলেক্টেড, সো আই এম ইলেক্টেড কে আমি যদি বলি পি, আর আই উইল লোয়ার ট্যাক্স, এটাকে আমরা বলছি কিউ। অ্যাকচুয়ালি তো কথাটা এরকমই ছিল, পি ইমপ্লাই কিউ। তো এই কথাটাকে যদি আমরা এই ফরম্যাটে যদি ইংলিশে লেখা থাকে আমাদের, তাহলে সেটা কিভাবে লেখা থাকতে পারে দেখেন। কিউ আগে আসবে, তো কিউ কি? এটা আই উইল লোয়ার ট্যাক্সেস, এরপর আসবে এই আনলেস, তারপরে কি আসবে? নট পি। আই উইল লোয়ার ট্যাক্সেস নট পি, সেখানে আসবে আই এম নট ইলেক্টেড। ঠিক আছে? বুঝতে পেরেছি এই কথাটা? এবং ইফ আই এম ইলেক্টেড আই উইল লোয়ার ট্যাক্স, এটা সেম কথা, মানে এই যে একই কথা, যে ইফ পি দেন কিউ যা, কিউ আনলেস নট কিউ, সেম কথা। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা মাথা ঠান্ডা করে যে কাজটা করব, প্রথমে বইয়ের মধ্যে যে 12টা বা 13টা কি জানো ফরম্যাট দেওয়া আছে পি ইমপ্লাই কিউ এর জন্য, এই সবগুলো আমরা আগে ভালোভাবে বুঝার থেকেও বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এইভাবে যে যদি
এভাবে লেখা থাকে কোনটা পি হবে কোনটা কিউ হবে। আমরা যখন আমরা এটা মনে রাখবো, আমরা এভাবে পি কিউ সহই মনে রাখবো, ঠিক আছে? তাহলে ওই হাইপোথিসিস, কনক্লুশন, এই কঠিন কঠিন ওয়ার্ড, বড় বড় ওয়ার্ড দিয়ে মনে রাখা লাগবে না। তাহলে কি হবে, এরপরে আমি একটা সেন্টেন্স দেখে আমাকে এটা পারতে হবে যে আনলেস যদি থাকে, আনলেস এর পরে থাকবে হচ্ছে, যেমন আনলেস দেখলে আমাকে এটা বুঝতে পারতে হবে আনলেস এর পরে থাকবে নট পি, আনলেস এর আগে থাকবে কিউ। তো আমি কি করব, এই সেন্টেন্সটা থেকে যদি আমাকে প্রপোজিশন ডিক্লেয়ার করতে হয়, আমি কি করব, আনলেস এর পরে জানি নট পি, আনলেস এর আগে থাকে হচ্ছে কিউ। তো আমার পি হচ্ছে আই অ্যাম ইলেক্টেড, আর কিউ হচ্ছে আই উইল লোয়ার ট্যাক্স। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, একটু ক্রিটিক্যাল, কিন্তু আমাদেরকে একটু মাথা ঠান্ডা করে পড়তে হবে, তাহলে আমরা আই হোপ পারবো। বইয়ে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, এক্সারসাইজও আছে এটার এই সেকশনটার পরে, আর এইটার পরেও কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা ওইটা দেখব। আজকে তো ক্লাস মোস্ট প্রবাবলি শেষ, 1:58 বাজে। আচ্ছা, আমরা নেক্সট দিন থেকে এর পর থেকে কন্টিনিউ করব। আচ্ছা, আপনাদের একটু কি বলেন, আনলেস এর পর নট না থাকে তখন কি ধরবো? আনলেস এর পরে নট না থাকে মানে কি? ও, আপনাকে যদি কোশ্চেনটা এই যে এইটাই কোশ্চেন মনে করেন, এই অবস্থায় চিন্তা করছেন, মানে আপনাকে ইংলিশ সেন্টেন্সটা দেওয়া হয়েছে। ইয়েস ম্যাম, ওভাবে। মানে যদি আনলেস এর পরে নট না বসে তখন কি হবে? আচ্ছা, আনলেস এর পরে যদি নট না বসে, সেটা হচ্ছে খুবই রেয়ার কেস, অবশ্যই বসবে। আমরা ইংরেজিতেও যখন পড়েছি আমরা তখন দেখেছি অ্যাকচুয়ালি আনলেস নিজেই নেগেটিভ, সো এর পাশে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ক্লজ হওয়ার কথা। যদি এটা আপনাদের পরীক্ষা তো নরমালি আসার কথা না এরকম কেস, তবে যদি এরকম কেস কখনো ফেস করেন, অ্যাক্সিডেন্টালি করবেন অবভিয়াসলি, যদি করেন তাহলে আপনাদেরকে তখন সেই কাজটা করতে হবে যেটা করতে আমি মানা করেছি। এরপরে যা থাকবে সেটা নেগেটিভটাকে প্রপোজিশন করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? ম্যাডাম এক্সাম্পল দিয়ে দেখা দিলে একটু যদি ভালো হয়। আমি বলি, যদি এরকম থাকে, আনলেস আই এম পেইড, এটাই তো আপনার সমস্যা, তো এটা বলেছেন। ইয়েস ম্যাম। হ্যাঁ, এটাই তো আপনার সমস্যা, ঠিক আছে। তো আপনি কি জানেন, আনলেস এর পরে থাকবে নট পি, আনলেস এর আগে থাকবে কিউ। তো আপনাকে পি ধরতে হবে, তাহলে কাকে বলেন? I am not failed. হ্যাঁ, এই জন্যই বলেছি এরকম কেস থাকবে না, আশা রাখা যায় হোপফুলি। আমি যদি কোশ্চেন করি কখনো এরকম কেস আমি দিব না, কারণ এই কাজটা করতে আমিই মানা করেছি আপনাদের। কিন্তু এখানে এই কোশ্চেনটা যদি থাকে তাহলে কি, আপনাকে আমিই বাধ্য করতেছি আবার সেই কাজটা করতে। নট মানে নট আলা কোনো সেন্টেন্সকে প্রপোজিশন ধরতে আমি আপনাদেরকে মানা করেছি। তো সেই জন্য বলেছি যে আমার কোশ্চেনে মোস্ট প্রবাবলি এরকম হবে না হোপফুলি। তো যদি তারপরও কখনো এরকম আপনারা ফেস করেন, তাহলে আমাদের কি করতে হবে, পি ধরতে হবে নেগেটিভ প্রপোজিশনটাকে। কোশ্চেনে কিভাবে থাকবে, সেন্টেন্সটা দেওয়া থাকবে, আমরা কি ওভাবে পি টু কিউ হবে? কোশ্চেনে বইয়ে দেখবেন কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবেন। আর বেসিক্যালি থাকবে হচ্ছে, যদি থাকে এরকম, আই উইল লোয়ার ট্যাক্সেস আনলেস আই এম নট ইলেক্টেড, এটা থাকবে, বলা থাকবে যে এটাকে প্রপোজিশনাল ভ্যারিয়েবলে কনভার্ট করে। আপনি এখান থেকে ফার্স্টে যে আমি দেখেছিলাম, এই যে এভাবে আপনি হচ্ছে দেখাবেন যে লেট, আমি এখানে একটা প্রপোজিশন ধরলাম পি, আবার কিউ ধরলাম এটাকে, তারপর হচ্ছে আমি এটাকে যদি প্রপোজিশনাল ভ্যারিয়েবলে লিখি তাহলে এরকম দেখানো যায়। বুঝতে পেরেছেন? 3-4 লাইনের বেশি অ্যান্সার হবে না। মিস, বা ট্রুথ টেবিল থাকতে পারে, আপনার এটার জন্য ট্রুথ টেবিল জেনারেট করতে হতে পারে। আপনি এরকম পি কিউ দেখালেন, তারপরে পি ইমপ্লাই কিউ দেখালেন, তারপরে পি কিউ আর পি ইমপ্লাই কিউ এর জন্য ট্রুথ টেবিল দেখালেন। বা এটার এক্সপ্লেনেশনও চাইতে হতে পারে, যে বলা হতে পারে আচ্ছা ঠিক আছে আপনি এটা ট্রুথ টেবিল দেখাচ্ছেন, এখন এরপরে আপনি এটা একটু বোঝাই বলেন যে আপনাদের কিভাবে হচ্ছে এটা কাজ করতেছে। তখন আপনি বলবেন যে হ্যাঁ, যখন আমি যখন আমি ইলেক্ট হচ্ছি তখন আমি ট্যাক্স লোয়ার করছি, তো এটা ট্রু। যদি ইলেক্ট হচ্ছি কিন্তু ট্যাক্স লোয়ার হচ্ছে না, তাহলে এটা ফলস। মানে এই যে বাংলা যে কথাটা, ডেসক্রিপটিভ কথাটা, এটা লিখতে হবে। বই এক্সাম্পল দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। মিস আমাদের মিড টার্ম কি মানে 7th উইকের ফার্স্টে হয় নাকি পরীক্ষা না ছুটি? মিড টার্ম যে এক্সামটা হয় ওটা ওইটা নরমালি 9th উইক থেকে হয়।
ও ম্যাম, সেক্ষেত্রে কি ম্যাম আমাদের জুনের মাঝামাঝিতে হতে পারে নাকি জুনের ফার্স্টে? এখন কি মাস দাঁড়ান হিসাব করি, এখন এপ্রিল মাস, এপ্রিল জি মিস। আপনাদের সেকেন্ড উইক চলে তাই না? জি মিস। তো এই মাসে আপনারা 3টা উইক পাবেন, সামনের মাসে 4টা উইক পাবেন, 4 3 7 গেল। এক উইক তো বন্ধ থাকবে, ওটাও কি হ্যাঁ। ধরা হবে? হ্যাঁ, ওটা ধরবো তো দাঁড়ান, ধরা সমস্যা নেই। 7 উইক, তারপরে ঈদের মাঝখানে একটা যাবে, তো 8 উইক যাবে, হচ্ছে 8 উইক হবে। 7 উইক আপনাদের হিসাব হবে বেসিক্যালি মে মাস শেষ, জুনের ফার্স্ট উইক পর্যন্ত আপনাদের 4 আর 3 7 উইক হয়। তো আপনাদের মিড টার্ম পরীক্ষা পড়বে জুনের শেষের দিকে most probably। ও আচ্ছা, মানে জুনের লাস্টের দিকে এক্সামটা পড়বে, মানে মিড টার্ম হ্যাঁ। এক্সাম যেটা। হ্যাঁ, মিড টার্ম একদম সিটির মতোই, ক্লাস টাইমেই হয়, মানে সরি ক্লাসের সাথেই হয়, মানে আলাদা করে টার্ম পরীক্ষার মতো ম্যাম করে হয়। সিটি গুলা কি থার্ড উইক থেকে শুরু হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, আপনাদেরকে সিটির রুটিন দেওয়া হয়েছে, এটার কথা আমি বলতাম। না ম্যাম, আমাদের তো কোনো রুটিন দেওয়া হয়নি। আচ্ছা। যে শিডিউল দেওয়া ছিল সে অনুযায়ী ঈদ এন্ড মিড টার্ম ব্রেক হলো 7 মে থেকে 16 মে। মিড টার্ম ব্রেক, উনি মিড টার্ম পরীক্ষার কথা বলছেন। জি মিস, আমি মিড টার্ম পরীক্ষার কথা বলেছি, এটা তো জুনের লাস্টে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আপনি যেটা বললেন আরেকজন, ওটা হচ্ছে মিড টার্ম ব্রেক, ওটা আমাদের ঈদের ছুটির সাথে মিশায় দেওয়া আছে, মিলায় দেওয়া আছে, আগায় নিয়ে আসা হয়েছে। ম্যাম তাহলে ঈদের ছুটি কয়দিন পাবো? তা তো এখন আমি বলতে পারছি না কয়দিন দেওয়া হয়েছে, আমি আসলে One একাডেমিক week, ক্যালেন্ডার 1 week। দেখিনি। ম্যাম সিটি গুলা যখন চলবে তখন কি অনেক প্রেসার মানে দেওয়া হয়, মানে একবারে টানা সিটি থাকে সব সিটি সাবজেক্টেরই? সপ্তাহে 2টা করে থাকে, আপনাদের মনে হয় 2 দিন, সানডে আর থার্সডে। ও আচ্ছা। ফার্স্ট আওয়ারে 9টার সময় ছুটি হবে, এখন 9টায়, আর রোজা শেষ হলে হচ্ছে 8টায়। আর ম্যাম মিড টার্মও কি এরকম সপ্তাহে 2টা নাকি হ্যাঁ টানা? হ্যাঁ, সপ্তাহে 2টা, সেম সিটি যেরকম মিড টার্মও সেরকম, সকালবেলা 8টার সময় হবে। ম্যাম তাহলে এই জিনিসটা তো শিওর যে মিড টার্ম জুনের লাস্টে হচ্ছে তাই না? মোটামুটি জুনের 15 তারিখের পরে হবে, এটা শিওর। ও থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আপনাদের পরের ক্লাস কয়টার সময়? 2:10। ও আচ্ছা, আমি আর ছেড়ে দিচ্ছি। আমি শুধু এটুকু বলে যাই, যদি আপনাদের সিটির এক্সামের রুটিনের জন্য প্রেফারেন্স চাওয়া হয়, প্লিজ আমার সিটিটা থার্ড উইকের শুরুতে দিয়েন না, আমি সিটি দিতে পারবো না, আমার কোনো কিছুই কাভার হয় না, ঠিক আছে? আমার সিটি ফোর্থ উইকে দিবেন যদি আপনাদের কাছে প্রেফারেন্স চাই ডিপার্টমেন্ট থেকে। তো ইন দ্যাট কেস আমার সিটিটা থার্ড উইকে দিবেন না, আমার তো দেখছেনই পড়ার কিছুই পড়ানো হয়নি, তো আমি সিটি নিতে পারবো না থার্ড উইকে। তো আমার সিটি ফোর্থ উইকে দিবেন আপনারা, যদি প্রেফারেন্স চাওয়া হয়। ওকে ম্যাম। ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা, ওকে। আর ট্রাই করবেন যদি সেক্ষেত্রে বৃহস্পতিবার দিতে, হ্যাঁ, রবিবারে না। রবিবারে দিলে আপনাদের জন্য প্রেশার হবে, আমার জন্য প্রেশার হয়ে যাবে, 2 ঘন্টা ক্লাস থাকে তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলার আছে কারো? যদি না বলা থাকে তাহলে ক্লাস ব্রেক করে, আপনাদের তো আবার একটা ক্লাস। আচ্ছা, আমরা তাহলে যা যা আজকে দেখিয়েছি একটু দেখেন বাসায়, আমাদের পরশুদিন ক্লাস আছে, প্রবলেম হলে আমাকে বলে আমরা সলভ করার চেষ্টা করব। আর বাকি তো ক্লাসরুমে আছি, ক্লাসরুমে চাইলে পোস্ট করতে পারে। আমি তাহলে ক্লাস ব্রেক করলাম, আপনারা লিভ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।